এই গল্পটা পুরো না শুনে কেউ আজে বাজে মন্তব্য করবেন না। শহরে কিছু জায়গায় লোককে মেরে ফেলেছে কারা, তারা আবার প্রশাসনকে হুমকিও দিচ্ছে। এমনকি প্রশাসনের লোককে মেরে ফেলেছে, সেই জন্য বোধ মিটিং করা হয়েছে। সেখানে উপস্থিত হয়েছে পুলিশ কমিশনার, পুলিশের ডিআইজি, সেনা প্রধান, কিছু আর্মি অফিসার। এমনকি সেই বোর্ডের মিটিংয়ে দেশের প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছে। কেননা এটা কোনো ছোটখাটো বিষয় না, বড় বড় নেতাকেও মেরে ফেলেছে। আবার দেশকে ধ্বংস করার জন্য বোমা হামলা হয়েছে। সেখানে উপস্থিত সেনা প্রধান বলে উঠল, দেশের এই অবস্থায় কোনো বাহিনী সামলাতে পারছে না, এখন আমরা কি করব স্যার? সেনা প্রধান কথাটি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলল, দেখো, আমাদের দেশের সব বাহিনীকে বলেছি, তারা তো কিছু করতে পারছে না, এমনকি তাদের হেড তোমরা এবার বলো কি করতে হবে। সবাই মিলে বলে উঠল যে, স্যার, আমরা তো চেষ্টা করছি কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। আছে একজন যে সব কিছু সামলে নেবে। এই দেশের আইএসএফ এর প্রধান মিটিং রুমে ঢুকতে ঢুকতে উপরে কথাটা বলল। কে সে, রায়হান? যে আর কেউ নয়, এ হলো NN00। কিন্তু আমরা তাকে পাবো কোথায়? সেটা তো আমিও জানি না, কিন্তু আন্দাজে ডিল মেরে দেখতে পারি। হ্যাঁ রায়ান, এবার তুমি সেটাই করো, কারণ এই দেশটাকে বাঁচাতে হবে। দেশটা যে বেশি ডিভোর্স হয়ে পড়ছে, মানুষজন আস্তে আস্তে আতঙ্কে ঘুরছে। জি স্যার, আমি দেখছি। তারপর সবাই বোর্ড মিটিং শেষ করে নিজ নিজ ঠিকানায় চলে গেল। আর রায়হান সাহেব তার কেবিনে চলে আসলো। হ্যাঁ, এতক্ষণ মিটিংটা হচ্ছিল আইএসএফ এজেন্সিতে। অন্যদিকে নীল, রিয়া, কই তোরা? নাস্তা করে নে। এই তো মা, আমি চলে এসেছি। ভাইয়া এখনো আসেনি? যা তো, ওকে ঘুম থেকে উঠিয়ে দে আর বল ছোট চাচু কল করেছিল। রিয়া কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে একজন বলে উঠল, এই পেতনি, আমাকে আর ডাকতে যেতে হবে না, আমি চলে এসেছি। ভাইয়া! এই তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? খালি দুজনে লেগে থাকিস। মা দেখো না, ভাইয়া আমাকে পেতনি কেন বলবে? তুই তো পেতনি, তা পেতনি বলবো না তো কি বলবো? মা, তোমার ছেলেকে বলে দাও যে আমাকে যেন পেতনি না বলে। নীল, চুপ কর না রে বাবা, দেখছিস তো তোদেরকে নিয়ে হার পারি না। মা, ওকে আমি পেতনি বলছি, তা আমাকে না বলে তোমাকে কেন বলছে? নাস্তা করে নে, তারপর যা মন চায় তাই করবি তোরা। তারপর দুই ভাই বোন মিলে নাস্তা করেছে। ওখানে রান্নাঘর থেকে নীলের ছোট আমু বেরিয়ে বলল, কি রে, উঠেছিস তাহলে এতক্ষণে? ছোট আম্মু, আমাকে ওটা দাও তো। এই নে বাবা। আচ্ছা ছোট আম্মু, তুমি ভাইয়াকে কেন এত ভালোবাসো? আমাকে কেন বাসো না? ধুর পাগলি, তুই আয় এদিকে। এই কথাটা বলার কারণ হলো নীলের চাচি অর্থাৎ নীলের ছোট আম্মু নীলকে খাইয়ে দিচ্ছিল বলে রিয়া তার ছোট আম্মুর হাতে খাবে বলে উপরে কথাটা বলল। আপনাদেরকে তো পরিচয় দিতে ভুলেই গেছি, তাহলে পরিচয়টা দিয়েই দেই, ওরা ততক্ষণ না হয় খেতে থাকুক। এতক্ষণ লাগে ছোট আম্মু বলছিল তিনি হলো নীলের চাচি রাবিয়া বেগম, আর নীলার চাচার নাম রায়হান আহমেদ। আপনার হয়তো নামটা আগে শুনেছেন। হ্যাঁ মামারা, রায়হান আহমেদই হলো SIF এর প্রধান, আর ওনাদের কোনো সন্তান নেই। তার জন্যই তো এরা এরকম দুটো আদরের বাদর তৈরি হয়েছে। আর নীলের মায়ের নাম হলো আসিফা বেগম ও বাবা হলো আশরাফ আহমেদ। তিনি পেশায় একজন বিজনেসম্যান। আর রায়হান আহমেদ ও আশরাফ আহমেদ দুই ভাই, এরা একসাথেই থাকে। আর এতক্ষণ যে নীল বলেছিলাম সেটা হলো আমাদের গল্পের হিরো নীল আহমেদ। আর এতক্ষণ যে পেতনি বলেছিল সেটা হলো নীলের একমাত্র বোন রিয়া ইসলাম। তাহলে এবার গল্পে ফেরা যাক। তারপর ওদের দুজনকে খাইয়ে দিয়ে রাবিয়া বেগম বলে উঠল নীলকে উদ্দেশ্য করে, বাবা, তোর ছোট চাচু ফোন করেছিল, তোর সাথে কথা বলবে, তুই না হলে একবার ফোন করে নিস। হ্যাঁ ছোট আম্মু, কলেজে যাওয়ার সময় কথা বলে নেব। তারপর নীল রেডি হয়ে উপর থেকে নিচে আসলো। আপনারা হয়তো ভাবছেন উপর থেকে কি করে আসলো। নীলদের বাসাটা হলো দোতলা, নীলের রুমটা দোতলায়, তার জন্যই নীল উপর থেকে নেমে আসলো। রিয়া, স্কুলে যাবি না? ভাইয়া আজকে কি বার? আজকে আবার কি বার? আজকে বৃহস্পতিবার।
তাহলে তুই কি জানিস না আজকে আমার স্কুল ছুটি দিয়েছে? হুম হুম। ও হ্যাঁ, ভুলে গেছিলাম, তোদের ক্লাসও ও তোদের নিচের ক্লাসে ছুটি দিয়েছে। নীলের বোন রিয়া ক্লাস 9-এ পড়ে। তারপর নীল কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে নীল তার চাচুকে ফোন দিল। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কি করছো? কি আর করব, দেশে যা অবস্থা সেটা নিয়ে ভাবছি। সেটা আমি বুঝতে পেরেছি, কেননা তুমি আমাকে কখনো কল দিতে বললো না। রে আব্বু, তুই ঠিকই বলেছিস। এখন আমি কি করব? তুই এখানে চলে আয়। কিন্তু আব্বু, এদিকটা তোমাকে দেখতে হবে। আমি আবার কি দেখবো? হ্যাঁ আব্বু, তুমি যদি না দেখো তাহলে আমি যাব না। আমার আব্বু, তুই চলে আয়, না হলে এই দেশে আর থাকবে না। তাহলে তুমি বাসে ম্যানেজ করো, তাহলে আমি যাব। তুই কর, আমি বললে আমাকে জারি মারবে। আব্বু, তুমি তো জানো আগের ধাপে গিয়েছিলাম বলে আমাকে উড়াধুরা তোমার ভাই বকেছিল। এবার যদি আমি বলি তাহলে তো আর শেষ নেই, তাই বলছি তোমার ভাইকে তুমি বোঝাও, মা ও ছোট মাকে আমি ম্যানেজ করে নেব। ওকে বাবা, আমি বড় ভাইকে ফোন করছি। তুই বাসায় যা, তারপর দেখিস কি বলে। আব্বু, তুমি কিন্তু আমার নাম দেবে না, দিলে কিন্তু তোমার খবর আছে। এই বলে নীল কল কেটে দিল। আপনার হয়তো ভাবছেন এভাবে কেন কথা বলছে। আরে মামারা, প্রতিটা গল্প আপনাদেরকে বলে দিতে হবে, একটু বুঝে নিন। তারপর নীল বাসায় চলে এলো। এই নীল, এদিকে আয়। তোর আব্বু কি বলেছে রে? কই কিছু বলেনি। তাহলে বাড়িতে ফোন করে বললো যে তুই নাকি ওনাদের কাছে ঘুরতে যেতে চাস। ছোট আব্বু, তোমার খবর আছে। আমি তাহলে একবার যাই, আমাকে মাইন কাছে পায়ে ফেলে নিজে উড়াধুরা বেঁচে গেছে না। মানে ছোট আব্বু বলছিল এখন ওখানে কোনো কাজ নেই, তাই আমাকে ওখানটা ঘুরিয়ে দেখাতো। এই জন্য আমি রাজি হয়ে গেছি। তোমরা যদি মানা করো তাহলে আমি যাবো না, এই বলে দিলাম। এই রাবিয়া বোন, আমার ওকে যেতে দে না, না হলে পরে তখন ওই ব্যাপারটা নিয়ে পড়ে থাকবে আর কানের গোড়ায় খ্যান খ্যান করবে। এই তো আমার সোনামা ঠিক বলেছে, তুমিও বলে দাও না গো। নীল তার মাকে জড়িয়ে ধরে উপরে কথাটি বলে রাবিয়া বেগম কিছু বলতে যাবে, তখনই এই, তোর যাওয়া হবে না। কেন আব্বু? এখন তো তোর পড়াশোনা আছে। আব্বু, তুমি তো জানো তোমার ছেলে পড়া না করলে কি, আর পড়া করলেই বা কি। না আব্বু, আমাকে যেতে দাও। অনেকক্ষণ বলার পরে আব্বু রাজি হলো, কিন্তু তাহলে আপনারাই শুনেন। যেতে দিতে পারি, তবে তবে কি আব্বু? অত উত্তেজিত হইও না। তবে যেতে দিতে পারি, একটা শর্ত। শর্তটা হলো রিয়াকে শুধু নিয়ে যেতে হবে। বাহ, আমার রাজি হয়েছে এই মেলা। রিয়াকে আমি হাংচুং বুচুং বাচুং ঠিক বুঝিয়ে দেবো। ওকে আব্বু, আমি রাজি। বেশ, তাহলে ঠিক আছে। তারপর নীল দৌড়ে রিয়ার রুমে চলে গেল। আসতে পারি বোন আমার? হ্যাঁ ভাইয়া, আই। তা তুই নাকি ছোট আব্বুর কাছে যাবি? আরে বোন প্লিজ, আব্বুকে বল না তুই আমার সাথে যাবি না। কেন রে ভাইয়া? আমি ফ্রিতে যাবো, ফ্রিতে আসবো, তাহলে মানা করার কি আছে? হুম হুম। বোন আমার, এই কথা বলিস না, আমি একলা যেতে চাই, তোকে না হলে শপিং করে দেবো। তাহলে ডিল ওকে। বোন, তুই আবার ডিল করা কবে থেকে শিখলি? তোর মতো একটা বড় ভাই থাকতে এটা আবার শিখতে লাগে নাকি? তুই ঠিকই বলেছিস, মানে মানে কিচ্ছু না। আমার শোনা ভাইয়া, তুই আমাকে কখন শপিং করাতে নিয়ে যাবি? হুম হুম। ওখান থেকে ঘুরে এসে না হয় শপিং করে দেবো। এটা হচ্ছে না। তুই আমাকে আজ বিকেলে ঘুরতে নিয়ে যাবি, শপিং করিয়ে দিবি। ওকে ঠিক আছে, রাজি তো হয়েছিস এই মেলা। কি বললি ভাইয়া? কিছু না, তুই থাক, তাহলে বিকালে থেকে ঘুরতে নিয়ে যাবো, ও শপিং করে দেবো। তারপর নীল রিয়ার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। তারপর তার ফোন নিয়ে কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবু, তোমাকে আমি না বললাম আমার নাম দেবে না, তা আমার নাম কেন দিলে? আব্বুরে যদি আমি বলতাম আমার নাম করবে তাহলে আমার খবর ছিল, তাই আর কি। তাই বলে এমন ভাবে যেন আব্বু আমাকে ইয়াকে সাথে করে নিজে বলেছে। গায়া কামছে। কি হলো আব্বু, এমন কথা বইলো কেন? এখন কি করবি? तुम्हारा पास तुम्हारा लड़का है ना, टेंशन कोई लेने के लिए। টেনশন করব না তো কি করব? রিয়া যদি এখানে আসে তাহলে তোর কাজ আর হলো না।
ওহ আব্বু, আমি শপিং করে দেবো বলছি, তাই রাজি হয়ে গেছি। ও, আর আমার সাথে যাবে না? এই না, বাদ। কিন্তু আব্বু, আমাকে তো 20,000 দাও, তারপর না হয় দেখা যাবে। তোর কি টাকা কম আছে নাকি যে আবার আমার কাছে টাকা চাচ্ছিস? না আব্বু, আমার তো কম নাই, কিন্তু তোমার মানে আমার আর আমার মানে কোন মামুন নয়। ওকে ঠিক আছে, তোর অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। তোর যা মনে হয় শপিং করবি, আর রিয়াকেও করে দিস। ওকে আমার আব্বু। তারপর নীল কল কেটে ফ্রেশ হয়ে নিচে চলে গেল লাঞ্চ করতে। লাঞ্চ করে সে ঘুমিয়ে পড়লো বিকালবেলায়। এই ভাইয়া ওঠ না, না হলে পানি ঢেলে দেব। কিন্তু কে শুনি কার কথা, ঘুমের মধ্যেই স্বপ্নের দেশে উড়াল দিছে। তোমাকে নিয়ে আমি চাঁদের দেশে যাব, তোমাকে নিয়ে আমি এক রাজ্যে ঘোরাবো। এইটুকু বলতে রিয়া নীলের উপর পানি ঢেলে দিল। এই তোমাকে নিয়ে আমি মেঘের রাজ্যে, সত্যি পানি চলে এসেছে গো। এই বলে লাফিয়ে উঠল। এই ভাইয়া স্বপ্ন দেখা হয়েছে? মানে? মানে হলো যে তুই যতক্ষণ স্বপ্ন দেখছিলি সেটা তোর পাঠক পাঠিকাগণ শুনেছে। এই রে, তুই আমার উপর পানি ঢেলে দিলি কেন? কেন তোমার মনে নেই আমাকে আজ ঘুরতে নিয়ে যাবে, শপিং করে দিবে, সেই জন্যই তো চলে এলাম। ওকে ঠিক আছে, তাহলে চল আমি ফ্রেশ হয়ে আসি, তুই রেডি হয়ে নে। তুই কি চোখে কানা নাকি, দেখিস না মুই রেডি হয়ে আছি। আমি নিচে চললাম, তুই জলদি আয়। তারপর নীল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলো। এই পেতনি চল। ভাইয়া এখন কিছু বললে ঘুরতে নিয়ে যাবে না, তার চেয়ে না বলাই ভালো। কি হয়েছে? কিছু না ভাইয়া, চলো। ওকে চল মা, আমরা যাচ্ছি। কোথায় যাবি তোরা দুজনে এই পোশাকে? মা আমরা ঘুরতে যাব, ভাইয়া আমাকে আজ ঘুরতে নিয়ে যাবে। ওকে, ভালোভাবে যেও। তারপর নীল ও রিয়া একটা রিক্সা নিয়ে একটা পার্কে চলে গেল। পার্কে ঘুরে বেড়াচ্ছিল, তখন একজন বলে উঠল, এই এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে থাকতে ওর মতো একটা হাবা গোবার সাথে আছে কেন? এসো না একটু আদর করি। এই কথা শুনে রিয়া ঠাস করে ওই ছেলেটার গাড়ে চড় মেরে দিল। এদিকে ছেলেটা রেগে গিয়ে রিয়ার হাত ধরে ফেললো। তখনই এই হালার পুত, তুই আর কোনো মেয়ে পেলি না? সব বাদ দে, আমার বোনের উপর নজর পড়লো। এই বলে নীল ওই ছেলেটার মুখে এক খুশি মারল, আর সঙ্গে সঙ্গে ছেলেটি রিয়ার হাত ছেড়ে দিয়ে নাকে হাত দিয়ে বসে পড়লো। নাক থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এই তোরা দেখছিস কি, শালাকে মার। দুপুরে কথাটি ছেলেটা তার বন্ধুদের উদ্দেশ্য করে বলল। যখনই ছেলেটার বন্ধুগুলো মারতে আসবে তখনই নীল, আয় তোরা। এ বলে এই একজনের ঘরে দিলাম এক লাথি, আরেকজনের পেটে এক ঘষি, এইভাবে 4 জনকে উড়াধরে মেরে দিলাম। নীলের এরকম মার দেখে সবাই মিলে যে যার মতো দৌড়ে চলে গেল। ভাইয়া তুই এরকম মারপিট কোথায় শিখলি রে? হুম। কেন রে, এরকম মারপিট শেখা লাগে নাকি? না ভাইয়া, তুই যেভাবে মারছিলে না সেভাবে তো একজন আর্মির ট্রেনিং নেওয়া কোনো অফিসার এরকম ভাবে মারে। তোর পাগলি, এরকম ভাবে মারলেই কি সবাই আর্মি অফিসার হয়? তবে তো আমিও হয়ে যেতাম। ঠিক বলেছিস ভাইয়া, চল এখানে আর থাকবো না, শপিং করতে যাব। হ্যাঁ চল। তারপর আমি আর রিয়া বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে এলাম শপিং মলে। রিয়া কতগুলো দোকান ঘুরে কাপড় পছন্দ হলো না, তার জন্য নীল অন্য একটা দোকানে নিয়ে গেল। সেখানে রিয়া বেশ কয়েকটা কাপড় কিনলো আর বলল, ভাইয়া আমার হয়ে গেছে। আঙ্কেল আব্বুকে বলে দেবেন। দোকানে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলল নীল উপরের কথাটা। ভাইয়া মানে কি, কি বলবে আব্বুকে? কিছু না, তুই বাসায় চল তাহলে হবে। বল না ভাইয়া, কি বলবে আব্বুকে? তাহলে শোন, এই যে দোকানটা থেকে তুই কেনাকাটা করলি, এটা আমাদের দোকান। আব্বু কাউকে বলতে মানা করছে, তা তোকে বলছি। কিসের জন্য মানা করেছে বল না। চল বাসায় যেতে যেতে বলি। তারপর নীল আর রিয়া শপিং মল থেকে বের হয়ে একটা রিক্সা ধরে বাসার দিকে চলে আসলো। এবার বল ভাইয়া। হ্যাঁ বলছি, এই যে দোকানটা করছে, এটা মায়ের অ্যানিভার্সারিতে সারপ্রাইজ দিয়ে বলে, এটা কাউকে বলেনি, শুধু আমাকে বলেছিল, আর আমি তোকে বললাম, তুই কাউকে বলিস না। ওকে ভাইয়া, এই জন্যই বলি তুই কেন বিয়ে দিলি না। তাহলে বুঝতে পেরেছিস? কথা বলতে বলতে দুজন মিলে বাসায় চলে আসলো। কিরে আম্মু, কি শপিং করলি?
এই দেখো ছোট আম্মু। বলে রিয়া তার মা ও ছোট আম্মুকে শপিংগুলো দেখাতে লাগলো। আর এদিকে নীলও তার রুমে চলে গেল। পরের দিন সকালে খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। তোর ট্রেন কখন? নীলের বাবা নীলকে উদ্দেশ্য করে বলল উপরে কথাটা। 10টা একটা ট্রেন আছে। ব্যাগপত্র গুছিয়েছিস? হ্যাঁ আব্বু, গুছিয়েছি। খাবার খাওয়া দাওয়ার পর নীল রুম থেকে রেডি হয়ে নিচে আসলো। ভাইয়া এই নে তোর ব্যাগ। দে, বল তোর জন্য কি আনবো? ভাইয়া তোর আমার জন্য কিছু আনতে হবে না, শুধু আমার একটা মিষ্টি ভাবি আনতে হবে। রিয়ার এরকম কথা শুনে সবাই হেসে দিল। তখন রাবিয়া বেগম বলল, হ্যাঁ রে বাবা, রিয়া কিন্তু ঠিকই বলেছে, আমাদের জন্য একটা মিষ্টি বৌমা নিয়ে আসতে হবে। তোর ছোট আম্মু, তুমিও রিয়ার মতো শুরু করলে? অনেক হয়েছে, এবার চলো, টাইম হয়ে যাচ্ছে তো। হ্যাঁ আব্বু, চলো। তারপর আশরাফ আহমেদ নীলকে স্টেশনে নিয়ে যায় আর ট্রেনে উঠে দিয়ে বাসায় চলে আসে। প্রায় 11 ঘন্টা পর চলে আসলাম ঢাকায়। আপনারা তো ভাবছেন নীল আবার 11 ঘন্টা পর কোথা থেকে ঢাকায় চলে আসলো। আরে আপনাদের বলতেই ভুলে গেছি, নীলের বাসা চট্টগ্রাম, তাই ট্রেনে করে চলে আসলো ঢাকায় 11 ঘন্টা পর। আমি ট্রেন থেকে নামতেই ছোট আব্বু আমার কাছে চলে এলো। আমাকে বলতে লাগলো, কেমন আছিস আব্বু? ট্রেনে কোনো প্রবলেম হয়নি তো? ট্রেনে কিছু খেয়েছিস তো? আরে আব্বু, এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি কোনটার উত্তর দেবো? আগে বাসে চলো, তারপর বলছি। তারপর নীল তার ছোট আব্বুর গাড়ি করে বাসায় চলে আসলো। আজকে ফ্রেশ হয়ে নে, তারপর না হয় আমার প্রশ্নের উত্তর দিবি। ওকে আব্বু। ধাত্তরি, আপনাদেরকে খালি বলতেই ভুলে যাই, এখানে নীলের ছোট আব্বু অর্থাৎ রায়হান সাহেবের এখানে একটা বাসা আছে। এখানে নীলের আগেও অনেকবার এসেছে, সেজন্য নীলকে কিছু বলতে হয় না। তারপর নীল ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো। আব্বু আমাকে খেতে দাও, তারপর বলছি। তোর জন্য এখন আমিও খাইনি, দুজনে মিলে নাস্তা করে নেই। একবার দুজনে মিলে খাবার খেতে খেতে কথা বলতে লাগলো। তা ট্রেনে তোর কোনো প্রবলেম হয়নি তো? না আব্বু। আচ্ছা আব্বু, আমি এখানে কিসের জন্য এলাম? সেটা তো পরে বলবো, আগে আজকের দিনটা রেস্ট নে, তারপর বলছি। अब जो करेगा वही मेरा फैसला है। তারপর নীল রুমে গিয়ে শুয়ে পড়লো আর ফোন নিয়ে বাসায় ফোন করলো। রে পেতনি, কি করছিস? ভাইয়া তুই বাসায় আয়, তারপর তোকে দেখছি। আমি এখন বসে আছি ছোট আম্মুর কাছে। মা কি করে রে? আমার জন্য চাউমিন বানাচ্ছে। বাহ, মাকে দে। মা খানিক পর আসবে, তুই ছোট আম্মুর সাথে কথা বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছো? এই তো টিভি দেখছি। আব্বু কি করছে? তোর আব্বু তোর শফিক আঙ্কেলের সাথে কথা বলছে। ও এই নে তোর আম্মুর সাথে কথা বল। হ্যাঁ দাও। কি রে বাবা, ভালোভাবে পৌঁছে গিয়েছিস তো? হ্যাঁ মা। এভাবে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল নীল। কিছুক্ষণ পর নিচে থেকে নীল নিচে এসো, ডিনার করে নেবে। তারপর নীল নিচে চলে আসলো। আব্বু এখন কি ডিনারের টাইম হয়েছে? এখনো আর টাইম হয়নি, তবে আজকে একটু তাড়াতাড়ি করে নাও, কেননা অনেকটা জার্নি করে এসেছো, শরীরটা ক্লান্ত আছে। খাবার খেয়ে দেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ওকে আব্বু। ডিনার করে নীল রুমে গিয়ে বিছানায় গাঁটা এলিয়ে দিতে ঘুম পড়ে দেখা দিল। পরের দিন সকালে আও নীলের ঘুম ভেঙে গেল। তারপর উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। নিচে এসে উঠেছিস তাহলে খেতে বস। হ্যাঁ আব্বু। তারপর নীল খেতে বসলো। খাবার খেতে খেতে আব্বু এবার বলো কি হয়েছে এখানে? খাবারটা খেয়ে নে, তারপর বলছি। খাওয়া দাওয়ার পর রায়হান সাহেব নীলকে সবটা খুলে বলল। আপনারাও তো জানেন, তাই আর বললাম না। তাহলে ওই দিন মিটিংয়ে আমার পরিচয় ফাঁস করে দিয়েছো? আমাকে কি বোকা পেয়েছিস যে ফাঁস করে দিব? তাহলে কি বলেছো? NN00। তাহলে এবার তুই বল কি করবি? আচ্ছা আব্বু, তোমাদের গুপ্তচরগুলো কি কিছু ইনফরমেশন দিয়েছে? হ্যাঁ বলেছিল, এগুলো নাকি ওই দেশ থেকে করছে, কিন্তু কে বা কারা করছে বা কোথা থেকে কে জানে না। দেখো আব্বু, সব কিছু হলো শিক্ষাকেন্দ্র। তার জন্য তুমি আমাকে একটা কলেজ ও ভার্সিটি দুটো যেখানে আছে সেখানে অ্যাডমিশন করে দাও। আর আমার পরিচয় বা গুপ্ত পরিচয় দুটোই যেন কেউ না জানে,
যতদিন না আমি বলবো, এমনকি ওই কলেজের প্রিন্সিপালও না। ওকে, তুই তাহলে আজ থেকে সব শুরু কর, কেননা আমার মনে হয়েছিল এরকম, তাই আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছি। ওকে, আমি কাল থেকে কলেজে যাব। তারপর নীল রুমে গিয়ে কাকে যেন ফোন করলো। ওই ভার্সিটির উপর নজর রাখবি, আর এখানকার এমপি, মেয়র ও প্রতিটা ভার্সিটির সভাপতির ওপর। ওকে স্যার, তাহলে আমি রাখছি, আপনার কথা মতো কাজ করব। হ্যাঁ, রেখে দে, আর কাজগুলো ঠিকঠাকভাবে করিস, কোনো ভুল ইনফরমেশন যেন আমার কাছে না আসে, এই বলে দিলাম। স্যার, আমি কি কখনো আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছি? না, দিসনি, তবে এই কেসটা একটু জটিল আছে। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই বলে কলটা কেটে দিল। পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সিটি ও কলেজে দুটি একসাথে। কলেজের গেট দিয়ে ঢুকছে একটা ছেঁড়া ফাটা প্যান্ট ও একটা নোংরা জামা, দেখতে যেন রাস্তার ধারে বসে থাকা ফকির লাগছে। তখনই ডান পাশ থেকে ছেলেটিকে কে যেন ডাক দেয়। এই ফকির, এদিকে আয়। তখন ছেলেটি ইশারা করলো। আমি? হ্যাঁ, তুই ছাড়া ফকির আর কাউকে দেখছিস নাকি? এই বলে ফাহিম ও তার বন্ধুরা হো হো করে হাসতে লাগলো। আসসালামু আলাইকুম ভাই। বললেন ভাই? তোর নাম কি? জি ভাইয়া, আমার নাম নীল আহমেদ। হ্যাঁ মামারা, সেই ফকির ছেলেটা আর কেউ না, আদর গল্পের হিরো নীলা আহমেদ। যেহেতু তুই আমাদের প্রথমে সালাম দিয়েছিস, তাই তোকে কোনো শাস্তি দেব না, কিন্তু প্রথম দিন বলে একটু শাস্তি তো পেতে হবেই। একেই কি শাস্তি দেওয়া যায় মাহিম? দেখ দোস্ত, শাস্তি এখন দিবি না বলছিস, তাহলে বেশি কিছু না, এ মাঠে 20 বার উঠবস করতে হবে, এটা না হয় ওর শাস্তি হোক। দেখ, আমার বন্ধু যেটা বলেছে ওইটাই কর। কিন্তু কেন ভাই? এই কথা শুনে ফাহিম নীলের গালে একটা চড় মেরে দিল, বলতে লাগলো। কে ফকিরনি, তোর এত বড় সাহস যে আমার উপর কথা বলিস? তোকে যেটা করতে বলছি সেটাই কর। ভাই আমাকে প্লিজ ছেড়ে দিন। আজ তোর প্রথম দিন, তাই বলে তোকে শুধু এরকম শাস্তি দিয়ে ছেড়ে দিচ্ছি না, হয়তো আরো কঠিন শাস্তি হবে। জলদি 20 বার কান ধরে উঠবস কর। তারপর আর কি, জোর যার মুল্লুক তার। নীল কান ধরে উঠবস করতে লাগলো। 20 বার করার পরে উঠলো। ভাই এবার আমি আসতে পারি? ক্লাসের টাইম হয়ে গেছে। ওকে যা, আর সালাম দিতে যেন ভুলিস না, তাহলে খবর খারাপ হয়ে যাবে তোর। ওকে ভাই, আসসালামু আলাইকুম। তারপর নীল প্রিন্সিপালের রুমের দিকে চলে গেল। মে আই কাম ইন স্যার? ইউ আর কামিং। জি স্যার, আমি নীল আহমেদ। তুমি কে যে তোমার জন্য আমার বন্ধু রায়হান তোমাকে করার জন্য সুপারিশ করলো? জি স্যার, আমি একজন ছেলে, উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওনার সাথে দেখা হয়, তারপর জিজ্ঞেস করলে আমি সবটা বলি, তারপর উনি আমাকে এখানে অ্যাডমিশন করে দেবে বলে আজ আসতে বলে। ওকে, তুমি কি তোমার ক্লাসরুম চিনো? না স্যার। তারপর প্রিন্সিপাল PM কে ডেকে নীলকে ক্লাসরুম দেখিয়ে দিতে বলল। ক্লাসরুমে নীল ঢুকতেই দেখলো যে ক্লাসে কেউ কেউ ড্রাগ নিচ্ছে ও অন্যজনকে দিচ্ছে, আর নীলকে ঢুকতে দেখে সবাই খ্যাট খ্যাট বলে জোরে জোরে হাসতে লাগলো। কি রে নিহা, আমাদের ক্লাসে কি আজ থেকে এর মতো খ্যাত ছেলেও পড়বে? নীলকে দেখে ওই ক্লাসের একটা মেয়ে উপরের কথাটি বলে উঠল, তার বান্ধবী নিহাকে উদ্দেশ্য করে। কোথা থেকে আসে কে জানে এরকম খ্যাত, হয়তো দেখেছে তাই চলে এসেছে। কি রে খ্যাত, তুই আবার কোথা থেকে উঠলি? এভাবে অনেকজন বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো, কিন্তু নীল কোনো পরোয়া না করে দেখলো যে সবগুলো বেঞ্চ ভর্তি, পেছনের বেঞ্চটা খালি আছে, তাই গিয়ে পেছনের বেঞ্চটাতেই বসলো। কিছুক্ষণের মধ্যে ছায়া চলে এলো, তখন সবাই উঠে দাঁড়ালো, কিন্তু সেই মেয়েটা উঠে দাঁড়ালো না যে মেয়েটা প্রথমে নীলকে খ্যাত বলেছিল। সিট ডাউন। এই বলতেই সবাই বেঞ্চে বসে পড়ল। এই ছেলে, তোমার নাম কি? স্যার নীলকে দেখে উপরে কথাটি বলল। জি স্যার, আমি নীল আহমেদ। তা তোমার এরকম পোশাক কেন? স্যারের এরকম কথা শুনে ক্লাসের সবাই হো হো করে হেসে দিল, আর এরা বলে উঠল, স্যার, এর মতো খ্যাত আবার কি ভালো পোশাক পরার যোগ্যতা আছে নাকি? ইরা, চুপ করো। স্যারের এরকম ধমক শুনে ইরা বসে পড়ল। তা তুমি বলো, তোমার এরকম পোশাক কেন? স্যার, আমি গরিব ও এতিম, তার জন্য। ও, তাহলে আগের কলেজ থেকে এই কলেজে কেন আসলে? এখানে বলছে পড়াশোনা ভালো হবে, সেই জন্য। হ্যাঁ, তুমি মন দিয়ে পড়ো, দেখবে একদিন খুব বড় হবে। আমি তোমার রেজাল্ট দেখেছি, খুব ভালো। ওকে স্যার। বসো। নীল বসে পড়ল তার বেঞ্চে।
তারপর স্যার কিছুক্ষণ ক্লাস করিয়ে বেরিয়ে গেল। এভাবে সব কটা ক্লাস শেষ হয়ে গেল। নীল ক্লাসরুম থেকে বের হতেই নীলকে কে যেন ল্যাং মেরে ফেলে দিল। নীলকে মাটিতে পড়ে থাকতে ইরা ও তার বান্ধবীরা হো করে হাসতে লাগলো। আরে দেখ দেখ, আমাদের মিস্টার খ্যাত পড়ে গেছে। ওরে ওকে কেউ ওঠা রে। তারপর নীল সেখান থেকে উঠে চলে গেল আর কলেজের চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। তারপর বাসা চলে গেল। বাসায় গিয়ে, কি রে, কেমন দেখলি? সত্যি বলছে আব্বু, এই কলেজ যদি আমার হতো তাহলে সব কটাকে পিটিয়ে মারতাম। কেন রে, কি হয়েছে? কেন রে মানে, ওই হালার পুত্র আমাকে র্যাগিং করে। দেখ, তুই যে পোশাকে গিয়েছিস সেই পোশাকে তোকে ওই সবই করলেই এটাই স্বাভাবিক। তুমিও এইসব বাদ দে, কিছু ইনফরমেশন পেলি? হ্যাঁ পেয়েছি, তবে কি? তবে আমি এই মিশনটা নিজের মতো কমপ্লিট করতে চাই। তাহলে বল আমাকে কি করতে হবে? আপাতত কিছু করতে হবে না, যা করতে হবে সেটা পরে বলবো। ওকে চল, খাবার খেয়ে নিবি? ওকে আব্বু, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে, জলদি আয়। তারপর নীল ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিয়ে উপরে চলে গেল নিজের রুমে। কাকে যেন ফোন দিল নীল। তোরা কখন আসবি? হ্যাঁ দোস্ত, আমি তো রাতের মধ্যে চলে আসব। ও, এখানে নেমে আমাকে কল দিবি। ওকে দোস্ত। ওকে। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এলে দেখতে পাবি। ওকে দোস্ত, তুই সাবধানে আসিস। এই বলে কল কেটে দিল। তারপর নীল ঘুমিয়ে গেল। এই আব্বু উঠ, তুই নাকি কোথায় যাবে বলেছিস? হ্যাঁ উঠছি। তারপর নীল উঠে ফ্রেশ হয়ে নিল। নিচে গিয়ে তার ছোট আব্বুর সাথে নাস্তা করে নিল। কোথায় যাবি? আমার একটা ফ্রেন্ড আসবে, তাকে আনতে। ওকে, ভালোভাবে যাস। ওকে আব্বু। তারপর নীল বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর নীল কলেজের সামনে চলে আসলো। দেখলো যে দারোয়ান পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই সুযোগ আমার ভিতরে যাওয়া, কিন্তু গেলে তো ব্যাটা জেগে যাবে। এই বলে নীল প্রাচীল টপকিয়ে ভেতরে চলে গেল। নীল দেখতে পেল একটা রুমে লাইট জ্বলছে। নীল রুমটার কাছে যেতে কিছু আওয়াজ ও কথা শুনতে পেল। কাজটা জলদি করে কর, আজকে এইটাই কমপ্লিট করতে হবে। কেন আজকে কমপ্লিট করতে হবে? কালকে এটাকে চালান দিতে হবে তার জন্য। কিন্তু এই কাজটাতে তো অনেক টাইম লাগবে। আরে হালা, যত তাড়াতাড়ি চালান দেব ততই পয়সা। ঠিক বলেছিস দোস্ত, এর তোরা আরেকটু জলদি কর। মাহিম তার 4 জন লোককে উদ্দেশ্য করে উপরে কথাটা বলল। হ্যাঁ ভাইয়া, আমরা জলদি করছি। ভাইয়া, কাজটা করার পর আমাদেরকে একটু পানি খাওয়াতে হবে। আরে তোরা পানির কোনো টেনশন করিস না, আমি আসি না। আরে আমার বন্ধু যখন বলেছে তোরা বিন্দাস কাজ কর, তারপর আমরা আছি। এইসব কথা নীল বাইরে থেকে শুনছিল। তখনই নিজের ফোনটা একটু কেঁপে উঠল। তখন নীল মনে মনে বলতে লাগলো, হালার ফোন এখনই আসতে হলো। তারপর নীল কলেজের বাইরে চলে আসলো। আরে হালা, আমি তো নিজেই কল দিতে বলছিলাম, তাহলে ওর কি দোষ? আবার আমি কল ব্যাক করলাম। দোস্ত, তুই কি চলে এসেছিস? হ্যাঁ বস, চলে এসেছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আয় দোস্ত। এই বলে কল কেটে দিল। কিছুক্ষণের মধ্যে নীল ঢাকা রেল স্টেশনে চলে গেল। সুমন নীলকে দেখে দুজনকে জড়িয়ে ধরল। দোস্ত, তুই কি শুকিয়ে গিয়েছিস? আরে না, মাঝখানে একবার শরীর খারাপ হয়েছিল, তার জন্য এরকম লাগছে। তুই কিন্তু দোস্ত আমাকে বন্ধু ভাবিস না। কেন বে? আরে তুই যদি আমাকে বন্ধু ভাবতি তাহলে কি শরীর খারাপের ব্যাপারটা জানাতে পারতি না? কি যে বলিস, হুদাই হুদাই তোরা এত টেনশন দিতে যাবো কেন? তাও তো আমাকে বলতে পারতি। সব কথা এখন বাদ দে, তুই এখন চল। হ্যাঁ দোস্ত, চল, যেতে যেতে কথা হবে। তারপর নীল আর সুমন কথা বলতে বলতে বাসায় চলে এলো। বাসায় কলিং বেল বাজাতেই রায়হান সাহেব এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি আঙ্কেল। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ভিতরে আসো। ওদের কথা বলা নীল শুনে হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। কেননা কারোর সাথে প্রথম দেখা হলে এভাবে কথা বলে না। কি রে, এমন ভাবে তাকিয়ে আছিস কেন? আব্বু, তুমি কি সুমনকে আগে থেকে চেনো? হ্যাঁ চিনি, তবে এটা জানতাম না যে এটা তোর বন্ধু। ও, আরে হালা, তুই আমার ছোট আব্বুকে চিনিস, তা বললি না কেন আমাকে? দেখ দোস্ত, প্রথমত আমি তোদের ফ্যামিলি সবাইকে দেখেছি, কিন্তু তোর ছোট আব্বুর পিকও দেখিনি, আর সামনেও দেখিনি। তাহলে চিনলি কি করে? পুরো কথাটা তো শুনবি। হ্যাঁ বল।
তোকে একবার বলেছিলাম না যে আমি একটা জেনারেলের কথাই মিশন গিয়েছি, এই সেই জেনারেল। কিন্তু আমি এটা জানতাম না যে এই জেনারেল আঙ্কেল তোর ছোট আব্বু। ও, এবার বুঝতে পেরেছি। তোরা কি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে আসবি না? হ্যাঁ আব্বু, যাচ্ছি, চলো। ওকে নিয়ে তো রুমে যা, আর ফিরে এসো না, আমি খাবার বাড়ছি। হ্যাঁ আব্বু। আরে মামারা, আপনাদেরকে একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। তাই বলেছি রায়হান সাহেব নিজে রান্না করে, কারণ উনি বাইরে কারো হাতে রান্না খেতে পারে না। কিছুক্ষণ পর নীল ও সুমন নিচে আসলো। তোরা চলে এসেছিস, তাহলে বসে পড়। হ্যাঁ আব্বু। তারপর তিনজন মিলে খাবার খেতে বসে পড়লো। খাবার খেতে খেতে সুমন, তুমি নিজের বাড়ি মনে করে খাও, কেননা তুমি নীলের বন্ধু, মানে আমার ছেলের মতো, তাই কোনো লজ্জা করবে না। ওকে আঙ্কেল। আঙ্কেল, আমি শুনেছি আপনি নাকি নিজে রান্না করেন একা থাকলে। হ্যাঁ, আসলে বাইরে কারুর হাতে রান্না খেতে পারো না তো, তার জন্য। আঙ্কেল, রান্নাটা কিন্তু সেই হয়েছে। ধন্যবাদ বাবা। কি যে বলেন আঙ্কেল, ধন্যবাদ তো আপনাকে আমার দেওয়া উচিত। যে ধন্যবাদ দেয়ার সেই তো দিল না। আমার বই গেছে তোমাকে ধন্যবাদ দেওয়ার। কেন রে, একবার ধন্যবাদ দিলে বা কি হয়? আমার বই গেছে তোমাকে ধন্যবাদ দেওয়ার। এভাবে কিছু কথা বলে রায়হান সাহেব নিজের রুমে চলে গেল ও নীল আর সুমন দুজন মিলে নীলের রুমে চলে গেল। সুমন, কালকে তোর একটা কাজ আছে। কি কাজ? তোকে কয়েকজনের ছবি দেবো, ওদের যত তথ্য আছে সব আমাকে দিবি। কিন্তু এগুলো তো তুই তোর ল্যাপটপ থেকে বের করতে পারিস। কিছু কিছু জিনিস ল্যাপটপে দেওয়া হয় না। ওকে দোস্ত। তারপর দুজন কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে নাস্তা করে নীল কলেজে চলে গেল আর সুমন চলে গেল নীলের দেওয়া কাজের উদ্দেশ্যে। নীল কলেজে ঢুকে চারিপাশ দেখে নিল, দেখলো যে ফাহিম ও তার বন্ধুরা একটা গাছের তলায় বসে আছে। তারপর নীল তাদের কাছে গেল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোর মনে সালাম দিতে হবে? আমি ভাইয়া, মনে আছে? তাহলে ঠিক আছে, যা। নীল চলে যেতে নিলে ফাহিম আবার বলে উঠল, আমি তোকে চলে যেতে বলিনি, আমি বলেছি যে আমাদের জন্য বেনসন সিগারেট নিয়ে আয়। জি ভাইয়া। কিন্তু নীল যাচ্ছে না। ফিরে যা। দোস্ত, ওর কাছে হয়তো টাকা নেই, ওকে টাকা দে। আল্লাহর পুত, আমার যা আছে তোর বাবারও নেই, মনে মনে বললাম আমি। আমার কাছে টাকা চাস? এই বলে ফাহিম নীলের গালে এক চড় মেরে দিল। তোর টাকা দিয়ে তুই আমাকে বেনসন সিগারেট খাওয়াবি, না হলে তোর খবর আছে। জি ভাই, যাচ্ছি। না গেলেও র্যাগিং করবে, তার চেয়ে যাওয়াই ভালো, মিশনটা তাড়াতাড়ি কমপ্লিট করা হবে। তারপর নীল ওখান থেকে চলে যায় সিগারেট আর এদিকে। এইরা দেখ তো, ওই ছেলেটা কালকের ওই খ্যাত ছেলেটা নয়? হ্যাঁ রে দোস্ত, ওই কালকের খ্যাতটা। আজকে মনে হয় ফাহিমরা ওকে র্যাগিং করেছে। ওর মতো খ্যাতকে কে আবার র্যাগিং করবে না? হ্যাঁ দোস্ত। ইরাও নিয়ে এইভাবে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে যায় আর এদিকে। এই নিন ভাইয়া আপনাদের সিগারেট। এবার তাহলে যা। নীল যেতে নেবে তখনই এক থাপড় মেরে বলে, এটা তোর প্রাপ্য ছিল, প্রথমে কেন টাকা চেয়েছিলি সেই জন্য। সরি ভাই, আর হবে না, এবার আমি আসতে পারি? মাহিম, তুই আবার মারতে গেলি কেন? বেচারা এমনিতেই মার খায়। ওকে, তুই যা। তারপর নীল ক্লাসের দিকে চলে গেল, দেখলো যে ক্লাসে স্যার এসে গেল। স্যার, আসতে পারি? ওকে, এসো। তারপর নীল ক্লাসের দিকে চলে গেল, দেখলো যে স্যার ক্লাসে এসে গেছে। আপনারা তো ভাবছেন স্যার কেন কিছু বললো না, তাহলে বলি। ফাহিমরা যখন নীলকে র্যাগিং করছিল তখন স্যার দেখেছিল কিন্তু কিছু বলতে পারেনি, কেননা ফাহিম হলো এখানকার মেয়রের ছেলে, আর এখানকার মেয়র কোনো ভালো লোক না, সেও মাফিয়ার সাথে জড়িত, সেটা সবাই জানে। তার জন্যই তো কেউ কিছু বলতে পারে না। এবার গল্পে ফেরা যাক। তারপর নীল আগের দিনের মতো আজকেও লাস্ট বেঞ্চে গিয়ে বসলো। এভাবে সবকটা ক্লাস করে নীল বেরিয়ে পড়লো ক্লাসরুম থেকে। ক্লাসরুম থেকে বের হতেই নীলের ধাক্কা লেগে যায় একজনের সাথে। নীল তাড়াহুড়া করে উঠে বলে, সরি। তোর সরি তোর কাছে রেখে দে। নীলের সাথে একটা মেয়ের ধাক্কা লেগেছিল, সেই মেয়েটা কেউ নয়, ইরা ছিল। ইরা উপরের কথাটা বলেই নিজের গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে দিল। আমি আপনাকে দেখতে পাইনি, তার জন্য সরি। তোর সরি তোর কাছে রেখে দে। তোর মতো খ্যাতদেরকে আমি ভালোভাবে চিনি।
তোরা কি রকম? এই বলে এরা আবার একটা চর মেরে দিল নীলের গালে। দেখেন আপু, আপনি আমাকে শুধু শুধু মারছেন, আমার কোনো দোষ নেই। আর আপনি আমাকে কেনই বা মারছেন? তোর এত বড় সাহস যে আমার মুখের উপর কথা বলিস? তুই জানিস আমি কে? আমি কি করে জানবো আপনি কে? তাহলে শুনে নে, আমি এই শহরের এমপির একমাত্র মেয়ে, ইরা ইসলাম। দেখেন আপু, আমার কোনো দোষ ছিল না, কে যেন পা দিয়ে ল্যাং মেরেছিল তাই পড়ে গেছি। কুত্তার বাচ্চা, তোদের মতো ছোট লোকদেরকে আমি খুব ভালো করেই চিনি। এই কথা শুনে নীল ইরার গালে ঠাস ঠাস করে দুটো চর মেরে দিল। এত বড় সাহস, আমার গালে চড় মারিস? তুই আমাকে যা বলার বলিস, আমার মা বাবাকে নিয়ে একটা কথা বললে মেরে ফেলবো। এই বলে নীল সেখান থেকে চলে গেল কলেজের পেছনের দিকে। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলো। চলে এসেছিস তুই, কিন্তু সুমন যে তোর সাথে গেল, ও কই? ও এখন আসেনি। কেন, ও তোর সাথে যায়নি? প্রথমে একসাথে বাসা থেকে বের হয়, ও গিয়েছে একটা কাজে, আর আমি গেছি কলেজে। ও হয়তো কিছুক্ষণ পর চলে আসবে। ও ঠিক আছে, তুই কি এখন খাবার খাবি না ও এলে একসাথে খাবি? না আব্বু, সুমন আসুক তারপর একসাথে খাবার খাবো। এই বলে নীল উপরে চলে যায় নিচে রুমে। আমি ফ্রেশ হয়ে এসে সুমনকে কল দিলাম, কে দোস্ত কখন আসবি? এই তো বাসার সামনে চলে এসেছি। ওকে আয়। এই বলে কল কেটে দিয়ে নিচে চলে গেল নীল। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠলো। এখন আবার কে এলো? আব্বু, তুমি কি ভুলে গেছো যে আমাদের সাথে আর একজন থাকে? হ্যাঁ দেখ, ও এসেছে মনে হয়। তারপর নীল উঠে গিয়ে দরজা খুললো। তুই গিয়ে ফ্রেশ হয়ে আয় জলদি। হ্যাঁ দোস্ত, যাচ্ছি। কিছুক্ষণ পর সুমন নিচে এলো। তারপর সবাই খাবার খেয়ে রুমে চলে গেল। ঘড়িতে বাজে রাত 12টা। তখনই দুজন আগন্তক কলেজের প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়ে। আর অন্যদিকে সভাপতি বলল, ফাহিম তোরা জলদি কর, মেয়র সাহেব এখনই চলে আসবে মনে হয়। স্যার আপনাকে টেনশন করতে হবে না, আমরা কালকে রাতে সব রেডি করে রেখেছি। সভাপতি বলল, এই না হলে আমাদের ছোট ড্রয়িং টেবিল। কি যে বলেন স্যার। ওদের কথা বলার মাঝে একটা গাড়ি এসে ওখানে থামে। আর সেখান থেকে একজন নেমে আসে, ওদের সামনে দাঁড়ালো আর বলে উঠল, কিরে তোদের সবকিছু রেডি হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমরা সব রেডি করে ফেলেছি। ফাহিম ওদেরকে বল যে এদিক পুরো একটু ঘুরে আসবে। মেয়র সাহেব ফাহিমকে উদ্দেশ্য করে বলে উঠল উপরে কথাটা। হ্যাঁ বাবা, আমি বলছি। এই তোরা সবাই চারদিকটা একটু রাউন্ড মেরে দেখ কেউ আসে নাকি, আর যদি কেউ আসে তাহলে ওকে তুলে নিয়ে আসবি। ওকে ছোট বস। তারপর ফাহিমের লোকগুলো, মানে যত সাঙ্গপাঙ্গ মাফিয়ার লোক ছিল, তারা চারিদিকটা ঘুরে দেখতে লাগলো। তখনই একটা শুকনো ডাল ভাঙা আওয়াজ হলো। সবাই মিলে সেদিকে দৌড়ে গেল। দেখো তো ওখানে কি আছে। না ভাই, এখানে কিছু নাই। ওই দেখো একটা বিড়াল মনে হয়, ওটা এখান দিয়ে এসেছিল। আর কোনো শুকনো ডালের ওপর দিয়ে গিয়েছিলাম, তাই ভেঙে যাওয়ার আওয়াজ হয়েছে। ঠিক বলেছিস, চল এবার ওইদিকে যাই। তারপর সবাই আবার সেখানে চলে গেল। আর এইদিকে দুই আগন্তুকের কথা বলছে। আরে দেখে পা ফেলবি তো, এখনই ধরা পড়ে যেতাম। সুমন বলল, হ্যাঁ দোস্ত, খেয়াল করিনি, তাই তো এমন হয়েছে। আপনারা হয়তো বুঝে গেছেন এই দুই আগন্তুক কারা। তাহলে বলি, এই দুই আগন্তুক আর কেউ নয়, নীল আর সুমন। সুমন, তুই ওদিকে যা, আমি এদিকটা দেখছি। ওকে দোস্ত। তারপর সুমন অন্যদিকে চলে গেল, আর এদিকে নীল দেখতে লাগলো। কিছুক্ষণ পরে একটা ট্রাক এসে থামলো ওখানে। সভাপতি সাহেব, আমার কাছে যে মেয়েগুলো আছে ওই মেয়েগুলোকে ট্রাকে আগে তুলে দেন। সভাপতি বলল, হ্যাঁ আমি তোলার ব্যবস্থা করছি, এই তোরা গিয়ে ওদেরকে নিয়ে আয়। জি বস, নিয়ে আসছি। সভাপতি টেবিলের লোকগুলোকে বলে মেয়েদেরকে নিচে আসতে। বাবা, এগুলো কি লোড করব না? আরে ওদেরকে আনতে আনতে এগুলো ওদেরকে বল লোড করে দেবে। হ্যাঁ বাবা, এই তোরা মালগুলো জলদি তোল। ফাহিম আরো কিছু লোক ছিল, তাদেরকে উদ্দেশ্য করে বলে উপরে কথাটা। কিছুক্ষণের মধ্যে ট্রাকটা লোড করে ফেলে। সভাপতি বলল, সবকিছু কমপ্লিট, এবার আপনি ট্রাক নিয়ে যেতে পারেন। হ্যাঁ যাবো। আর ফাহিম তুই বাসায় চলে যা। ওকে বাবা, আমি যাচ্ছি। আর এদেরকে কোথাও যেতে বলবি। ওদেরকে গোডাউনে পাঠিয়ে দে। এই বলে মেয়র গাড়িতে উঠে পড়ে। আর এদিকে গাড়ি নিয়ে বের হওয়া মাত্রই তুই ড্রাইভারকে মেরে ফেলবি, তারপর মেয়রকে কবজা করবি। ওকে দোস্ত।
এইদিকে গাড়ি নিয়ে বেড়া মাত্রই নীলের কথা অনুযায়ী সুমন কাজ করে ফেলে, আর এইদিকে নীল ফায়ার করতে শুরু করে। হঠাৎ করে ফায়ার করার জন্য কেউ প্রস্তুত ছিল না। গুলির আওয়াজ শুনে সবাই চমকে যায়। ওদের কিছু করার আগে নীল সবগুলোকে মাটিতে শুয়ে দেয়। শুধু সভাপতি দাঁড়িয়ে আছে, আর ফাহিমের পায়ে গুলি করার জন্য ফাহিম মাটিতে পড়ে আছে। দুই পায়ে দুটি গুলি করেছে নীল। কি হলো সভাপতি সাহেব, আপনি দাঁড়িয়ে বললেন, যা কিছু বলেন বা কিছু করেন। সভাপতি বলল, তুই কে আর আমাদের খবর জানলি কি করে? আমি কে সেটা নয় উপরে গিয়ে জানবেন। এই বলে নীল সভাপতির কপালে দুটি গুলি করে। সঙ্গে সঙ্গে সভাপতির মৃতদেহ পড়ে যায়। এদিকে সভাপতি এইরকম নিঃশেষ হওয়াতে যা দেখে ফাহিম থরথর করে কাঁপছে। কিরে, তুই বা কেন বাকি থাকবি? তুই উপরে গিয়ে না হয় আমাকে চিনে নিস। এই বলে ফাহিমকেও মেরে ফেলে, তারপর নিয়ে চলে যায় সুমনের কাছে। কিরে সুমন, তুই হালাকে তো তাড়াতাড়ি ধরে ফেললি। এদের মতো চুনোপুটিকে আবার কে সময় দেয় রে? তাহলে এই ট্রাক নিয়ে চল তোর ঠিক করা জায়গায়। নীল সুমনকে গতকাল লাগবে একটা নির্জন শুনশান জায়গায় একটা বাড়ি ঠিক করতে বলে, সেখানে নিয়ে যেতে বলে নীল। কিন্তু দোস্ত, এদেরকে কি করব? ওদেরকে যা ডোজ দিয়েছে মনে হয় না ভোরের আগে কারণ জ্ঞান ফিরবে। তুই আগে ওখানে চল, ওদের জ্ঞান ফিরলে ওদের বাসে পৌঁছে দেওয়া যাবে। কিছুক্ষণের মধ্যেই সেই বাড়ির মধ্যে চলে আসে নীল, আর সুমন মেয়েরকে নিয়ে একটা চেয়ারের মধ্যে বেঁধে ফেলে। তারপর নীল বলতে শুরু করে, কিরে ডার্ক ডেভিল, কি হলো? সবকিছু শেষ? তুই আমার নাম জেনে গেছিস, তারপরও আমাকে এখানে আনার সাহস হলো কি করে? আমাকে আবার তোর নাম শুনে ছেড়ে দিতে হবে? কি যে হাসার কথা বলিস তুই। এই বলে নীল হা হা করে আবার হাসতে লাগে। নীলের এরকম হাসি দেখে মেয়ের কিছুটা ভয় পেয়ে যায়। মেয়ের নিজেকে সামনে নিয়ে বলে, জানি না তুই কে, তবে এটুকু বলবো, আমার সাথে পাঙ্গা নিয়ে তুই খুব খারাপ কাজ করে ফেলেছিস। তুই মৃত্যুর দিন গুনতে থাক। ও তাই নাকি? তাহলে একবার বলে ফেল এইসব কাজে কে কে জড়িয়ে আছে, আর তোদের বস কে? হা হা হা, তুই কি ভেবেছিস আমি কি সব তোকে বলে দেব? আমাকে দেখে তোর কি মনে হয় আমি পাগল? আব্বে, তুই যদি পাগল হতি তাহলে তো ভালোই হতো। তুই যখন পাগল নস তাহলে বল এইসবের বসকে বলে দে, না হলে খুব খারাপ হয়ে যাবে তোর সাথে। তুই আমার একটা বালও ছিলতে পারবি না। তবে দেখ আমি কি করতে পারি। এই বলে নীল টেবিলের উপরে একটা বক্স খুলে ফেলে। সেখান থেকে বেরিয়ে আসে কিছু ভিন্ন রকমের চাকু, কাঁচি, ক্লিপ, হাতুড়ি, চেনি প্লাস কিছু পেরেক ও চাপস, আরও নাম না জানা কিছু বস্ত্র। এসব দেখে মেয়র ঘাপে যায়। তারপর নীল প্লাসটা নিয়ে মেয়রের আঙ্গুলের নখগুলোকে উপড়ে ফেলে, আর এদিকে মেয়র গগন কাঁপানো চিৎকার করছে, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। আরে মামারা, আমি তো পুরো কথাটা না শুনিয়ে কি সব ভাবছেন। আরে ওকে মারার আগে মুখে কাপড় গুঁজে দিয়েছে। কিরে, বলবি না এখনো? মেয়র নাসূচক মাথা নাড়ায়। নীল আবার কাঁচি নিয়ে মেয়রের হাতের ও পায়ের আঙ্গুলগুলোকে কেটে ফেলে। কিরে, বলবি? কিন্তু কি? মেয়র তো নাসূচক মাথা নাড়ায় আবার। এবার নীল চাপড় দিয়ে মেয়রের দুই হাত কাঁধ থেকে কেটে ফেলে ও দুই পা গোড়ালি পর্যন্ত কেটে ফেলে। কিরে, এবার বলবি? কিন্তু এবার ভুল হয় না। মেয়র হ্যাঁ সূচক মাথা নাড়ায়। মেয়র হ্যাঁ বলছি। সুমন মেয়রের মুখ থেকে কাপড়টা সরিয়ে ফেলে। কিরে বল। জি বলছি। আরো আগে যদি বলে দিতি তাহলে তো। আরে তোকে দেখে আমারই কষ্ট হচ্ছে। কি করব বল? তুই ঘাট তারামি করলি, সেই জন্য আমাকে কত কষ্ট করতে হলো। কষ্ট পেলে ভুল হবে, মজাই পেয়েছি। এবার বল তোর বসকে। হ্যাঁ বলছি। মেয়র কোনো রকমে উপরে কথাটা বলে, কেননা মুখ দিয়ে রক্ত ঝরছে, উলালা পড়ছে। কি করবে? এত যন্ত্রণা সহ্য করতে পারছে না মেয়র। জি, আমার বস হলো এখানকার এক বিজনেসম্যান, আর ওর নাম জিহাদ আলী। ও আর আমি, ও আমার সাথে ছিল এখানকার কলেজের সভাপতি। ও আমার ছেলে ফাইল, আর কেউ নেই এর সাথে জড়িত। মেয়র কোনো রকম উপরে কথাটা বলে অজ্ঞান হয়ে যায়। কি বে, শালা এর মধ্যেই জ্ঞান শূন্য হয়ে গেল। তা হবে না, তুই যা করছিস তাতে আমাকে ভয় লাগছে। তো সে কি করবে বল? তুই নাকি ভয় খাচ্ছিস, ওসব বাদ দে। জলদি যা, পানি নিয়ে এসে এর জ্ঞান ফেরা। হ্যাঁ দোস্ত, যাচ্ছি।
এই বলে সুমন চলে যায় পানি আনতে, আর এইদিকে নীল তাকে যেন কল করে। তোমরা এই লোকেশনে চলে এসো, আর ছোট আব্বু যেন না জানতে পারে। ওকে স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। এই বলে সুমন চলে যায় পানি আনতে, আর এদিকে নীল কাকে যেন কল করে। এই বলে নীল ফোন কেটে দেয়, আর এইদিকে সুমন পানি নিয়ে এসে মেয়রকে আবার জ্ঞান ফিরে আনে। তাহলে আপনার জ্ঞান ফিরেছে, তো এবার বল, জিহাদ ওপর কে আছে? আমি আর কিছুই জানি না, যা জানা ছিল সব তোমাদের বলে দিয়েছি। ও হই, এসব হচ্ছে না, বল কে আছে? আমি আর কিছু জানি না। বারবার এক কথা শুনতে আর ভালো লাগে না, এই বলে দিলাম, মিওরের পায়ে কপ চাপড়ে করে দিলাম। বল কে আছে? সত্যি বলছি, আমি জানি না, আমি আর কিছুই জানি না। ও ঠিক আছে, তাহলে গুড বাই। এই বলে নীল গুলি করতে যাবে, তখনই মেয়র বলে ওঠে, তুই তো আমাকে মেরেই ফেলবি, তার আগে তোর নামটা তো বল, না হয় শুনেই মরবো। আমার নাম শুনলে তো তুই শান্তিতে মরতেও পারবি না রে। কে তুই যে নাম শুনলেও ভয় পাবো? তাহলে শুনে নে, তোর নাম যেমন ডার্ক ডেভিল, তার মানে তোরাও আমাকে এরকম একটা নামেই চিনিস, কি বলতো? জানি না, বল তুই কে? আমি হলাম NN00। সত্যি তো এই নাম শুনে মেয়র সঙ্গে সঙ্গে মারা গেল। তখনই ভিতরে কয়েকজনকে আসতে দেখলো সুমন। দোস্ত, কে যেন এইখানে আসছে, আর ওরা এখানে কার অ্যাড্রেস বা কি করে পেল? ওরা আমারই লোক, তুই টেনশন করিস না। নীল স্যার, আমরা চলে এসেছি সবাই, আর আপনার ছোট আব্বু কিছু জানে না। এবার বলেন আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ বলছি, এদেরকে এখানে কলেজের সামনেই ঝুলিয়ে রেখে আসবি সব কটাকে, আর দেখবি অনেক কয়েকজন পড়ে আছে, ওদেরকেও ঝুলে রেখে দিবি, আর দুজনে এদিক থেকে যাবে ওই মেয়েগুলোকে তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দেওয়ার জন্য। ওকে স্যার, আপনি যেমন বলছেন তেমনটাই হবে। আরে ভাই, আমাকে আপনি বলতে হবে না, তুমি আমার থেকে বড়, আবার তুমি একজন আর্মি সোলজার, সেহেতু কোনো ভেদাভেদ নাই, দুজনের দেশের জন্যই কাজ করি, এটাই আসল পরিচয়। তুমি কাজগুলোকে সামলে নিতে পারবে তো? হ্যাঁ পারবো, সত্যি বলতে তোমার মতো মানুষ খুব কমই দেখেছি ভাই। এই বলে ওই আর্মি সোলজারটি নীলকে জড়িয়ে ধরলো। ওকে ভাই, এবার তুমি কাজগুলো সামনে নিও, আমরা গেলাম। ওকে। তারপর নীলের বলা লোকগুলো তাদের কাজ করতে চলে গেল, আর এইদিকে সুমন আর নীল চলে এলো বাসার দিকে। বাসা যাবার পথে, দোস্ত, ওরা কারা? সত্যিই তুই জানিস না? না দোস্ত। তোকে নিয়ে আমার মাঝে মধ্যেই সন্দেহ হয়, তুই কি সত্যি সিক্রেট কমান্ডো? কেন বে, আমি আবার কি করলাম? কি করিসনি তুই বল। কি করেছি সেটা তো বলবি। কেন, তুই যেখানে থাকছিস এই দুদিন ধরে, সেখানে এই লোকগুলোকে কি দেখতে পাসনি? সুমন কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ দোস্ত, দেখেছি তো। তার মানে এরা কি ওই বাসার গার্ডগুলো? হ্যাঁ বে। সরি দোস্ত, খেয়াল করিনি, তার জন্য ক্ষমা প্রাপ্তি। তোর হালা, আমি এটা ভেবে পাই না, তুই হালা সিক্রেট কমান্ডার হলে কি করে? দোস্ত, তুই কেন বারবার আমার এই চাকরি নিয়ে খোঁচা দেস বলতো? ও তুই বুঝবি না, যখন ভালো লাগে না তখন তোকে একটু খোঁচাতে মনে হয়, বুঝলেই। কথা বলতে বলতে দুজনে বাসায় চলে এলো। তারপর লুকিয়ে যেভাবে বের হয়ে গেছিল সেভাবেই আবার বাসায় চলে গেল, কেননা যদি রায়হান সাহেব দেখে ফেলে তাহলে হাজারটা প্রশ্ন ছুঁড়ে মারবে ওদেরকে, তার জন্য এই নিরাপত্তা। আরে বলতে তো ভুলেই গেছি, ওদেরকে যাওয়ার সময় গানগুলো দেখে ফেলেছিল, তখন ওরা সবটা খুলে বলেছিল, তাই আর কিছু জিজ্ঞেস করেনি, আর ওরা কেউ রায়হান সাহেবকে কিছু জানায়নি। পরের দিন সকালে নীল নাস্তা করে কলেজে চলে গেল। কলেজের সামনে দেখতে পেল বহুত ভিড়। তখন নীল একজন পুলিশকে জিজ্ঞেস করল, স্যার এখানে কি হয়েছে? তুমি কি বাবা এখানে পড়া করো? হ্যাঁ স্যার। আরে আমাকে স্যার বলতে হবে না। তাহলে আপনাকে আঙ্কেল বলি? হ্যাঁ বলো। কি হয়েছে বলেন। এখানকার কলেজের সভাপতি ও মেয়রকে ও তার কিছু লোককে কারা যেন মেরে ফেলে গেছে, সেই ইনভেস্টিগেশন চলছে এখন, তাই আজ তোমাদের কলেজ বন্ধ। কিন্তু আঙ্কেল, এখানকার পুলিশ ইন্সপেক্টররা কিছু করছে না? দেখো বাবা, আমিও একজন পুলিশ, তারপরেও বলতে হচ্ছে। এটা গ্যাং ওয়ার বলে আমাদের এসআই চিহ্নিত করেছে, আর এসআই মেয়রের সাথে জড়িত আছে, এ কথা কাউকে বলিও না। ওকে আঙ্কেল, তাহলে আমি যাই। ওকে বাবা, যাও। সত্যি বলতে আমি অনেক পুলিশ দেখেছি, তবে এরকম একজন ইমানদার পুলিশ অনেকদিন পর দেখলাম। তারপর নীল বাসায় চলে যায়। বাসায় গিয়ে রায়হান সাহেবকে বলে ওই পুলিশ কনস্টেবলের নাম। আব্বু, এই নামে পুলিশ কনস্টেবলকে প্রমোশন করিয়ে এসআই পদে নিয়োজিত করতে হবে। কেন আব্বু, কি হয়েছে?
না আব্বু, তেমন কিছু না। সত্যি বলছে, অনেকদিন পর এনার মতো ইমানদারি পুলিশ কনস্টেবল অনেকদিন পর দেখলাম। আর উনি খুব ভালো, ওনাকে কমিশন করিয়ে এসআই পদে নিয়োজিত করে দাও। ওকে আমি পুলিশের প্রধানকে ফোন করে বলতেছি ও কোন থানায় থাকে। জি আব্বু, ঢাকার। বেশ ঠিক আছে, তুই এখন ফ্রেশ হয়ে আয়। তারপর নীল রুমে চলে গেল। দেখলো যে সুমন বিছানার উপর শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। কিরে দোস্ত, এত তাড়াতাড়ি চলে এলি? সুমন নীলকে দেখে ফোন নাচিয়ে জিজ্ঞেস করলো উপরে কথাটা। কেন, তুই জানিস না কালকে কি করছি? ভাই তোকে আর বলতে হবে না, তুই সেই আমার চাকরি নিয়ে টানাটানি করবি। তার চেয়ে না বলা ভালো, আমি বুঝে গেছি। নীল কিছু না বলে হি হি করে হেসে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফিরে বের হয়ে আসে ওয়াশরুম থেকে। কিরে, কোথাও ঘুরতে গেলে কেমন হয়? মন্দ হয় না কিন্তু কাজ। আরে মামা, কাজ তো এখন না, রাতে। ওকে তাহলে চল। তারপর আমি আর সুমন ছোট আব্বুকে বলে চলে এলাম বাইরে একটা পার্কে। বাড়িতে ঢুকে দেখি কয়েকটা ছেলে দুটো মেয়েকে ইপটিজিং করছে। এই মামা, দেখতে ওই দুটো মেয়েকে ওই ছেলেগুলো ইপটিজিং করতেছে, চল তো দেখি। চল। তারপর আমি আর সুমন গিয়ে দেখি ওই মেয়ে দুটো আর কেউ না, ইরা ও নিহা। নীলকে দেখে এরা কিছুটা হলেও একটু সাহস পায়, কিন্তু নিজের কথা শুনে আরো দ্বিগুণ ভয় পরিণত হয়। তাহলে নীল কি বললো শুনে আসি, চলেন। আরে চল এখান থেকে, এদেরকে বাঁচিয়ে কোনো লাভ নেই, শুধু শুধু আমার উপর অত্যাচার করে। তাহলে এদেরকে বাঁচিয়ে লাভ কি বল? তুই যখন বলছিস তাহলে আমি কি করব? তাহলে চল যাই এখান থেকে। নীলা সুমন ওখান থেকে চলে আসে। ইরা ডাকতে গিয়েও ডাকতে পারে না। তারই তো দোষ, বেচারাকে কেন অপমান করতে গেল কলেজে। দোস্ত, ওই মেয়েটা কিন্তু তোর দিকে তাকিয়ে আছে। কোন মেয়েটা রে? নীল মুখ না ঘুরিয়ে ওপরে কথাটা বলে। ওই যে মিষ্টি কালারের 3 পিস পরে আছে, ওই মেয়েটা। এবার বোঝো, কত ধানে কত চাল, আমাকে অপমান করে, তাই না? দোস্ত চল না, ওদের গিয়ে বাঁচায় ওই ছেলেগুলোর হাত থেকে। তোরে তো লাগতেছে কেন? না মানে? কোনটা মানে কি? হ্যাঁ দেখ মামা, আমরা ছোট বাচ্চা বাসনি যে একটা বুঝিয়ে দেবো, বুঝলি? ইয়ে মানে যে সাদা কালারের ড্রেস পরে আছে ওকে। তাহলে চল, আমার বন্ধু যখন বলছে তাহলে কি আর না করতে পারি। তারপর ওরা দুজন ওদের সামনে যায়। কিরে, তোদেরও কি ভাগ যায় নাকি? হ্যাঁ, তোরাই কেন একা একা খাবি? আমরাও তো আছি নাকি, না আমাদের দেখতে পাস না? নীলের এরকম কথা শুনে ইরা তো আরো ভয় পেয়ে যায়। মামা, মেয়েটা কিন্তু সেই বকাটে ছেলেটা এর আগে দেখিয়ে নীলকে উপরে কথাটি বলে। নীল এই কথা শুনে বকাটে ছেলেটার মুখে মারে খুশি। হালার কোলা, মেয়ে দেখলে গোটা পা সুরসুর করে। এই বলে নীল ছেলেটাকে উড়াধুরা মারতে লাগে। এইদিকে ছেলেটার বন্ধুরা নীলকে মারতে এলে সুমনকে ওদেরকে মারতে লাগে। কিছুক্ষণ পর ছেলেগুলো ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সুমন চল। এই বলে নীল সুমনকে নিয়ে পার্কের বাইরে চলে আসে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসে। ঘড়িতে বাজে রাত 12টা। তখন নীল আর সুমন বাড়ির বাইরে বের হয়ে পড়ে কোনো এক জায়গায় যাবার উদ্দেশ্যে। দোস্ত, আমরা এখন কোথায় যাচ্ছি? চল তাহলে দেখতে পাবি আমরা কোথায় যাচ্ছি। প্রায় 20 মিনিট পর চলে আসে একটা বাসার সামনে। এটা কোথায়? চুপ, ভালো করে দেখ, কেউ কি গার্ড দিচ্ছে নাকি? না দোস্ত, কেউ নেই। তাড়াতাড়ি চল, আর সাবধানে। নীল আর সুমন খুব সাবধানে একটা রুমের কাছে এসে পড়ে আর ফিসফিস করে বলে ওঠে, দেখ ভিতরে কেউ আছে নাকি, তারপর এই রুমে ঢুকবি। রুমের ভিতর তো দুইজন শুয়ে আছে। আব্বে, রুমের ভিতর নয়, এই বারান্দায় বা অন্য কোথাও কেউ আছে নাকি সেটা দেখতে বলছি। ওকে দোস্ত। না দোস্ত, কেউ নেই। শিওর তো? হ্যাঁ দোস্ত। দোস্ত, আমরা কি এখানে কিছু চুরি করতে এসেছি? নীল সুমনের কথার কোনো উত্তর না দিয়ে একটা রুমের ভেতরে প্রবেশ করে। তারপর ফ্লোর প্রেস করে। তারপর এই শহরের বিজনেসম্যান জিহাদ আলীকে তুলে নিয়ে চলে আসে ওদের সেই পুরনো বাড়িতে। সুমন যা তো, সবার জন্য গরম পানি নিয়ে আয়। সুমন পানি আনতে চলে গেল আর আমি আমার বক্সটা খুলে ফেললাম আর আমার ফেভারিট জিনিসগুলো বের করলাম, যেমন কাঁচি, প্লাস, হাতুড়ি, পেরেক, চাপড়। এটাকে চাপড় বললে ভুল হবে, কারণ এটা চাপড় থেকে অনেকটা বড় ধারালো। আপনাদের সাথে কথা বলতে বলতে সুমন পানি নিয়ে চলে গেল আর ঢেলে দিল জিহাদ আলীর মুখে। সঙ্গে সঙ্গে জিহাদ আলীর জ্ঞান ফিরে এলো। জিহাদ বলল, আমি কোথায়? আপনি এখন আমার কি বলবো, যেটা বলবে কোনো মানুষ মারার জায়গায়। কে বে তুই? আমাকে তুলে নিয়েছিস? তুই জানিস আমি কে? আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তোর পাওয়ার? আরে সেটা তো আগেই শেষ হয়ে গেছে।
আবে আমি নিজেই সেটা শেষ করেছি, আর কিছুটা আছে শেষ করতে দেব। তুই কে? আর আমি কে সেটা পরে জানবি, আগে তোরটা আমার কাছ থেকে জেনে নে। তুই হলে এই শহরের একজন বিজনেসম্যান, জাহিদ আলী ওরফে ব্ল্যাক কিং। এই নাম শুনে জাহিদ আলী ঘামতে শুরু করেছে, কেননা ওর এই নামে ওকে কেউ আজ পর্যন্ত দেখেনি আর ছিলেও না। আর ও এই নামে ওকে জেনেও তুলে এনেছে, কেননা নাম শুনলে বড় বড় আর্মি অফিসার, সিআইডি অফিসাররাও ভয়ে 10 পা পিছিয়ে চলে যায়। তুই এই নাম জানলি কি করে? শুধুমাত্র ওর নাম, এটাই তো তোর হয়ে গেছে। তাহলে বস, আমি যতদূর জানি ততটা শুনলে তুই কি করবি? এই বলে নীল হা হা করে হাসতে লাগলো। তুই কে? আমি কে না হয় সেটা পরে জানবি, আগে এটা বল তোর বস কে? জানি না। তুইও কি মেয়রের মতো ভুল করতে চাস নাকি? মানে তুই তাহলে সে যে মেয়েকে এত বিশ্রীভাবে মেরেছিস? তাহলে চিনতে পেরেছিস? তাহলে এবার বল তোর বস কে, আর তোর হয়ে কে কে কাজ করে? আমি বলছি, কিন্তু আমার বস কে সেটা বলতে পারবো না। সেটা বললে আমাকে মেরে ফেলবে। তুই যেটা বলতে চাস সেটা বল। আমি শুধু অর্ডার করি, আর কিছু করি না। আর আমার সাথে থাকে আমার ডান হাত নিয়াম, ওই সব কিছু দেখাশোনা করে। আর আমার সাথে জড়িত ছিল, মানে আপনি তাদেরকে মেরে ফেলেছেন। বাস, আর বলতে হবে না, মেরে ফেলেছি তো। আর তুই থেকে ডাইরেক্ট আপনি? বাহ, বেশ ভালো তো। আপনি মেয়রকে যদি অমনি করে মারতে পারেন, তাহলে আমাকে কেন পারবেন না? এই তো অল্পতেই বুঝে গেছিস। এবার বল তোর বসকে। আমি যদি বলি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। তুই যদি না বলিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। কিন্তু এ শুনে কার কথা? জিহাদ আলী তো মেয়রের থেকেও বেশি ঘাড়তেরা, তাই আর কি নীল ট্রিটমেন্ট শুরু করে দিল। প্রথমে হাতের আঙ্গুলগুলো চাপড় দিয়ে পিস পিস করে কেটে ফেললো, তারপর পা দুটি হাঁটু পর্যন্ত কেটে ফেললো। আব্বে হালা, অত চিল্লাস কেন? বলবো না যখন, তাহলে এই যন্ত্রণা তো সহ্য করতেই হবে। আজ কিন্তু মেয়রের মতো জাহিদ আলীর মুখেও কোনো কাপড় দেয়নি, কেননা নীল পুরো জায়গাটা ভালোভাবে দেখছে। এখানে কোনো সমস্যা হবে না বলে আর কাপড় ছাড়াই শাস্তি দিচ্ছে। এবার বল তোর বসকে। না, আমি বলবো না। তবে এই নে। তারপর আর কি, এই বলে নীল জাহিদ আলীর দুটি হাত ছুটিয়ে কেটে ফেললো, তারপর দুটি পা কোমর পর্যন্ত কেটে ফেললো, শুধু চেয়ারের সাথে বাঁধা আছে বডিটুকু বাদ দিয়ে। জাহিদ আলী এই যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। সুমন কিছু উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে গরম পানিটা জাহিদ আলীর মুখে ঢেলে দিল। সুমন যেন রেডি হয়েছিল কখন নীল ওকে আদেশ করবে। কিছুক্ষণের মধ্যেই আবার জ্ঞান ফিরে এলো জাহিদ আলীর, ওরফে ব্ল্যাক কিং এ। এবার বল। হ্যাঁ বলছি, আমার বস ভালো মাকড়সা। ও, এটাই আশা করেছিলাম তোর কাছ থেকে। তা বল, ও এখন কোথায় আছে? মাকড়সা এখন ইতালিতে অবস্থান করেছে, কিছুদিন পর হয়তো বাংলাদেশে আসতে পারে। আমি এটাকে চাই, মাকড়সা এই দেশে আসুক, না আসলে কোনো ক্ষতি নেই, ওকে এখানে গিয়েই মেরে আসবো। তা বল তোর শেষ ইচ্ছা কি? তোরটা কেন বাকি থাকবে? পূরণ করে দেবো। আমার সেই হিসেটাকে আমি তোর হাতে মারছি, তা তোর নাম জানতে চাই। ছি, তোর ইচ্ছা তাহলে শোন, আর তোকে আমার মারতে হবে না। নাম শুনলেই তুই এমনিতেই মরে যাবি। আমি হলাম NN00। এই নাম শুনে জাহিদ আলী ওরফে ব্ল্যাক কিং থরথর করে কাঁপতে কাঁপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সুমন, এটাকে আজকেও কলেজের সামনে ঝুলিয়ে রেখে আসবি। ওকে দোস্ত, তুই শুধু ধর, দুজন মিলে নিয়ে যাই। ঠিক আছে, চল। তারপর দুজন মিলে জাহিদ আলীর দেহটিকে কলেজের মাঠে ফেলে দিয়ে চলে আসে পরের দিন। রায়হান সাহেব টিভি চালু করে বসতেই নিউজে বলতে লাগলো, গতকালকের মতো আজকেও কলেজের মাঠে লাশ পাওয়া গেছে। কালকে ছিল এই শহরের মেয়র ও এই ঢাকা ভার্সিটি ও কলেজের সভাপতি ও অন্যান্য লোক, আর আজকে পাওয়া গেছে এই শহরের বিজনেসম্যান জাহিদ আলীর কাটা কাটা দেহ। আর জাহিদ আলীর বুকের উপর লেখা ছিল যে দিস ইজ ব্ল্যাক কিং। তাহলে কি জাহিদ আলী কি ছিল সেই ব্ল্যাক কিং? প্রশাসনের কাছ থেকে আমার কিছু জানতে পারিনি, পরবর্তীতে জানতে হলো। আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে আমি ছিলাম রিয়াজ খান। রায়হান সাহেব টিভি থেকে চোখ সরিয়ে দেখে যে নীল আর সুমন নিচে নামছে, তখনই রায়হান সাহেব নীলকে উদ্দেশ্য করে বলে ওঠে, নীল, এগুলো কি হচ্ছে? আবু, তুমি শুধু এটা জেনে রাখো যে তোমার ছেলে কোনো খারাপ কাজ করবে না, আর আমি যেটা করছি খুব ভেবে চিন্তেই করছি। কিন্তু তুই তো আমাকে কিছু জানালি না। হ্যাঁ আব্বু, এবার তোমাকে জানাবো।
জলদি জানাবি, কেননা আমাকে উপর থেকে চাপ দিচ্ছে খুব। কেন আব্বু, তুমি এটা বলনি যে এখানে আমি এসেছি? এখনো বলিনি, তোর কাছ থেকে জেনে নিয়ে বলবো ভেবেছিলাম, কিন্তু আর মনে নেই। তাহলে তুমি আজকে আমার কোড নামটা বলে দেবে আর বলবে ওই সব করছে, তাহলে আর কিছু প্রবলেম হবে না, আর তোমার উপরেও চাপ আসবে না। ওকে ঠিক আছে, তোরা নাস্তা করে নে, নাস্তা করতে করতে কথা বলবি। তারপর তিনজন মিলে নাস্তা খেতে বসে পড়ে। তাহলে বল। প্রথম দিন যখন আমি কলেজে যাই তখনই সব কিছু জানতে পারি। তারপর সুমনকে আনতে যাওয়ার তার কিছুক্ষণ আগে আমি কলেজটা ঘুরে পুরোটা জানতে পারি। তারপর কলেজের সভাপতি ওইখানকার মেয়রকে মেরে ফেলে, আর ওদের কাছ থেকে জানতে পারি যে এখানকার বিজনেসম্যান জাহিদ আলী ওরফে ব্ল্যাক কিং এসবে জড়িত আর এইসব করেছে। তারপর কাল রাতে ওকেও দিয়ে কলেজে ঝুলিয়ে রেখে আসি। তা তো বুঝলাম, কিন্তু মেন মাথাকে? ওটাও জানতে পেরেছি, সেটা হলো মাকড়সা। তা মানে মাকড়সা এই দেশে আসবে? হ্যাঁ আব্বু, আমি এমন কিছু করব না যে মাকড়সা এই দেশে আসতে বাধ্য হবেই। ওকে আব্বু, তোর যেটা ভালো মনে হয় সেটাই করিস, কিন্তু তুই একটু সাবধানে থাকিস, তোর জন্য কিছু না হয়। তাহলে ভাইয়ার ভাবি আমাকে ছাড়বে না। এই নিয়ে তুমি টেনশন করো না, আমারটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। এভাবে কথা বলতে বলতে খাবার খাওয়া দাওয়া সেরে ফেলেই রুমে চলে যায়। তারপর আগের দিনের মতো নীল আর সুমন ঘুরতে বের হয়। এই মামা চল ফুচকা খাই। চলো তাহলে, আমিও অনেকদিন ধরে খাইনি, আজকে খাবো। তারপর নীল আর সুমন ফুচকা খেতে চলে গেল। এই মামা 2 প্লেট ফুচকা দেন তো, আর ঝাল দেবেন না। ঠিক আছে মামা। নীল দেখতে পায় যে এরাও ওখানে ফুচকা খাচ্ছে। কিছুক্ষণ পর ফুচকাওয়ালা মামা ওদেরকে ফুচকা দেয়। এই নাও মামারা আপনাদের ফুচকা। তারপর নীল আর সুমন ফুচকা খেতে শুরু করে। নীল মাত্র 3টি খেতেই ঝাল লেগে যায়, কেননা নীল ঝালে অ্যালার্জি আছে, এজন্য মানা করেছিল ঝাল দিতে। কিন্তু ফুচকাওয়ালা মামা ঝাল দিয়েছে, নীল তো ঝালে হুহা করছে। ঝাল ঝাল, পানি দে। এই মামা পানি দেন। আমার এখানে তো পানি শেষ হয়ে গেছে। ফুচকা বিক্রি করেন আর পানি রাখেন না, এখন আমি কি করব? এখানে পানির দোকান কোথায়? পানির দোকান এখান থেকে অনেক দূরে। দোস্ত চল, কোন দিকে দোকান? আর অনেক দূর, এখানে পানি নেই। তখন এরা এসে নীলের হাত ধরে একটা গাছের আড়ালে নিয়ে যায় আর নীলের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। নীল প্রথমে অবাক হলেও ঝালের কারণে আর কিছু বলছে না। প্রায় 10 মিনিট পর ছেড়ে দেয় এরা নীলকে। থ্যাংক ইউ, কিন্তু এটা কি হলো? কেন গো, ভালো লাগেনি বুঝি? এরা নীলের শার্টের কলার ধরে উপরে কথাটা বলে। নীলের দিকে মুখটা এগিয়ে নিয়ে যায়। এই না না। নীলকে আর কিছু বলতে না দিয়ে নীলের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। প্রায় 5 মিনিট পর ছাড়লো এরা নীলকে। এই কি করছো কি এসব আমার সাথে? কেন তুমি জানো না? তোমাকে ওই দিন কতবার ডেকেছি, তুমি জানো, তাও তুমি কোনো রেসপন্স করোনি কেন? আমি শুনতে পাইনি। আরেকটা কথা, তুমি কলেজে ওই রকম খ্যাত সেজে কেন গিয়েছিলে? সেটা না হয় তোমার না জানাই থাক। ভালোবাসি তোমাকে অনেক। কিন্তু কিভাবে? তোমার সাথে ওই দিন ওই রকম করার জন্য অনেক সরি। আমার ওই দিন একটু প্রবলেম হয়েছিল, তার জন্যই রেগেছিলাম, আর তুমি সামনে পড়াতে তোমার উপর রাগটা ঝেড়ে ফেলি, তার জন্য সরি। এরা নীলকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে উপরে কথাটা। দেখো, তোমাকে আমি ভালোবাসতে পারবো না। কেন? তোমার কি জিএফ আছে, না তোমার বিয়ে হয়ে গেছে? আর জিএফও নাই, আর আমার বিয়ে হয়নি। তাহলে কেন ভালোবাসতে পারবে না আমাকে? কোনো কারণ নেই, এমনি। এরা নীলের এই কথা শুনে রেগে গিয়ে নীলের ঠোঁটের উপর অত্যাচার শুরু করে দেয়। ছাড়ো। কিন্তু কেশুরিকার কথা, এরা নীলের ঠোঁট কামড়াতেই ব্যস্ত। এদিকে কিরে, তোদের রোমান্স শেষ হলে আসতে পারিস? এই কথা শুনে এরা নীলের ঠোঁট ছেড়ে দিয়ে বুকে মুখ গুজে দেয়। দোস্ত, তোকে আর লজ্জা পেতে হবে না, এবার ছাড়বি তো নীল ভাইকে? রিহার কথা শুনে এরা নীলকে ছেড়ে দেয়। তখন সুমন বলে ওঠে, আমার বন্ধুর ঠোঁটের কি অবস্থা করেছেন ভাবি? এরা তো লজ্জাই শেষ। সুমন চল তো এখান থেকে। নীল আর সুমন চলে যেতে থাকে ওখান থেকে। তখনই এরা নীলকে উদ্দেশ্য করে ডাক দেয়, এই পাগল, এইদিকে তাকাও। নীল পেছনে ঘুরে তাকাতেই এরা চোখ টিপ দেয় আর ফ্লাই কিস করে।
সুমন, এখান থেকে জলদি যেতে হবে, নাহলে তোর খবর আছে। তুই করলি রোমান্স আর আমি এখন না গেলে দোষ। তুই এখন যাবি না মার খাবি? তারপর নীল আর সুমন বাসায় চলে এলো। রাত্রিবেলা নীল আর সুমন ডিনার করে রুমে বসে আছে দুজনে। তখনই সুমনের ফোন বেজে ওঠে। কল রিসিভ করে ওপাশ থেকে। কি করছো? এই তো এক্ষুনি ডিনার করে রুমে বসে আছি। এভাবে নিহা আর সুমন বেশ কিছুক্ষণ কথা বলে। নীল ভাইয়ের ফোন নাম্বারটা আমাকে মেসেজে পাঠিয়ে দিও তো। কেন? কেন তুমি জানো না? ইরা আছে যে, আমাকে বলেছে নাম্বারটা ম্যানেজ করে দিতে, না দিলে আমাকে জ্বালিয়ে খাবে। ওহ বেশ, পাঠিয়ে দেব। আরো কিছুক্ষণ কথা বলে ওরা ফোনটা রেখে যায় আর সুমন নীলের নাম্বারটা নিহাকে মেসেজ করে পাঠিয়ে দেয়। কিরে, কে কল দিয়েছিল? নিহা। তুই তো ফার্স্ট, আমি জানতাম না তো। এদিকে দিয়ে ফার্স্ট না হলেই হবে। ওকে, খানিকক্ষণ আরাম করি না, তারপর বের হব। ওকে বেশ, ঠিক আছে। তুইও তোর ফোন নিয়ে ব্যালকানিতে যা। কেন? ইরা ভাবি তোর নাম্বার পেয়ে গেছে। এই কথা শুনে নীল রাগে ফুসফুস করছে। নীল কিছু বলতে যাবে তার আগেই নীলের ফোনটা বেজে ওঠে। তাই নীল কল রিসিভ করে ব্যালকনিতে চলে যায়। এবার মামা তোর পিছু টান পেয়েছি। যেই আমাকে বকতে যাবি তেমনি ইরা ভাবিকে ফোন লাগিয়ে দেব। কি করছো? কি আবার করব, ডিনার করে রুমে বসে আছি। তুমি? আমিও ডিনার করে শুয়ে আছি। আমার নাম্বার কোথায় পেলে? কেন গো? তোমার বন্ধু দিয়েছে। কিন্তু কখন? আমি তো নিয়াকে বলেছিলাম, নিহা ওর কাছ থেকে নিয়ে আমাকে দিয়েছে। ও ঠিক আছে, আমি রাখছি। কেন গো? তোমার হবু বউয়ের সাথে একটু কথা বলতে কি হয়? আমার আবার হবু বউ কোথা থেকে এলো? কেন আমি? তুমি আমার হবু বউ হলে কি করে? আমি তোমাকে ভালোবাসি, এই জন্য আমি ছাড়া অন্য কেউ এলে তাকে আমি খুন করে ফেলবো, এই বলে দিলাম। আর যদি তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছো তাহলে তোমার খবর আছে। এখন আমি ভালোই বাসলাম না, তার আগে এত সাহস? বাবারে, ভালোবেসে দরকার নেই। কি বলি তুই? আমাকে ভালোবাসিস না? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি তো। কিন্তু তুই কাকে ভালোবাসিস সেটা বল। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু বাবু। কেমন মাইন্ড কাছে করে এলাম রে। ভালো না বাসলে আবার রাগ দেখায়। নীল আর ইরা ওভাবেই কিছুক্ষণ কথা বলে কিছুক্ষণ পর নীল এই রুমে চলে যায়। তারপর কাকে যেন কল দেয়। সিয়াম, মাকড়সা এখন কোথায় আছে? জি স্যার, মাকড়সা এখন ইতালিতে। ওকে বাংলাদেশে নিয়ে আয়। ওকে বাংলাদেশে নিয়ে আসতে গেলে বাংলাদেশে ওর যত আস্থান আছে সব ধ্বংস করে দিতে হবে। যেটা ভালো হয় সেটাই কর, আর ওকে নিয়ে আসার জন্য তো সব কিছুই করবো। কিন্তু স্যার আমি তো একেলা এসব পারবো না, আরও কিছু লোক চাই। ওকে, তুই কালকে এই ঠিকানায় চলে আয়, আমি আর সুমন ওখানে চলে আসবো। এই বলে কল কেটে দেয় নীল। কল কাটতেই সুমন নীলকে বলে ওঠে, দোস্ত আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না, আর তুই আমাকে আগে বলিসনি। কি বলিনি আর কিভাবে বুঝতে পারলি না? তোর নাম শুনলে কেন সবাই তো ভয় পায়। সেটা না হয় না জানাই থাক। আপনারা তো জানেন না যে নীলের নাম শুনলে কেন এত ভয় পায় মাফিয়া ও সন্ত্রাসীরা। সেটা আপাতত না জানাই থাক। আমাদের গল্পের নায়ক না বললে আমরা কি করে জানবো? বল না দোস্ত। পরে না হয় কোনো এক সময় বলবো। আজকে কি কোথায় যাবি? আজকে যাব না, কাল সকালে যাব। কিন্তু দিনের বেলায় কি করতে? ঘোড়ার ঘাস খেতে। এখন ঘুমাতেও পরে দেখা যাবে। সুমন আর কিছু না বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে। তোরা দুজনে কোথায় যাবি? আব্বু বাইরে কাজ আছে, এসে বলছি। যেখানে যাইস ভালোভাবে যেন যাইস, এটা আশা করি। ওকে আব্বু, এখন আসি তাহলে। এই বলে চলে যায় নীল আর সুমন। দোস্ত আমরা কেন যাচ্ছি ওই বাড়িতে? চল তাহলে, দেখতে পাবি। কিছুক্ষণের মধ্যেই তারা চলে আসে সেই পুরনো বাড়িতে। নীল সুমন ঢুকে দেখে যে একজন বসে আছে চেয়ারে। সিয়াম। নীল সিয়াম বলতেই লোকটি উঠে নীলকে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? জি স্যার ভালো আছি, তুমি কেমন আছো? আব্বে ওই তোকে মানা করেনি আমাকে স্যার না বলে ডাকতে? ওকে আর বলবো না। এখন বল, মাকড়সার আস্তানা কোথায় কোথায় আছে? এই নাও ভাই, এই লিস্ট সব জায়গার ও যারা এখানকার লিডার তাদের নামও লেখা আছে। তারপর সিএমের হাত থেকে নীল কাগজটা নিয়ে দেখতে শুরু করে। আপনাদেরকে সিএমের পরিচয় দিতেই ভুলে গেছি, এই ফাঁকে দিয়ে দিই।
ততক্ষণ না হয় নীল কাগজটা পড়তে থাকুক। সিয়াম হলো নীলের নিচের পদে অফিসার আর নীলের ইনফরমার। এবার গল্পে ফেরা যাক। তাহলে না হয় এই ঢাকা থেকে শুরু করা যাক। এদের এতক্ষণ কথা বলা সুমন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আর ভাবছিল, নীল কার সাথে এত কথা বলছে? আচ্ছা নীল এটা কি? তোকে বলেছিলাম না সিয়ামের কথা, এই সেই সিয়াম। ও তা সিয়াম, তুমি কেমন আছো? জি সুমন ভাই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি কি আমাকে চেনো আগে থেকেই? হ্যাঁ চিনি তো, নীল ভাই তো বলেছিল তোমার নাম অনেকবার, তাই চিনি, আর তোমার ছবিও দেখাইছিল। ও ওকে, তোরা দুজনে কথা বল, আমি আসি তাহলে। তুই কোথায় যাবি? আমি এখন বাসে যাব, আর ছোট আব্বুকে বলে বাইরে থাকার জন্য পারমিশন নিয়ে আসবো। ওকে দোস্ত চলে আসিস, কিন্তু আমরা সারাদিন কি খাবো? ওটা সিয়াম তোকে বলে দেবে। তারপর নীল বাসায় চলে যায় আর এদিকে সিয়াম আর সুমন গল্প করতে থাকে। নীল বাসায় গিয়ে, সুমন কোথায় গেল? আব্বু তোমাকে একটা কথা বলার ছিল। ওকে আব্বু বল, কি বলবি তুই? আব্বু মিশনটার জন্য আমাকে আর সুমনকে কিছুদিনের জন্য বাইরে থাকতে হবে, তুমি কি আমাদের বাইরে থাকতে দেবে? রায়হান সাহেব নীলের কথা শুনে কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে থাকতে হবে, আর আগের বারের মতো কোনো যেন ভুল না হয়। ওকে আব্বু। সন্ধ্যাবেলায় নীল বের হতে নিতেই তখন নীলের ফোন বেজে ওঠে। নীল কল রিসিভ করতেই ওপাশ থেকে বলতে শুরু করে, কি ব্যাপার, তোমরা আজকে কেন ঘুরতে আসোনি? দেখো ইরা, আমরা দুজন কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি, তাই তোমাদের সাথে দেখা করতে পারবো না, আর ফোনেও পাবো নাকি সেটাও জানি না। কোথায় যাবে? সেটা পরে না হয় বলবো। তুমি এখন কোথায় আছো? আমি এখন বাসায় আছি। তুমি এই রেস্টুরেন্টে এসো, আমি আর নিহা এখানে আছি। নীল কিছু না বলে কল কেটে দিয়ে ওই রেস্টুরেন্টের ঠিকানায় চলে যায় আর দেখতে পায় যে নিহা আর ইরা বসে আছে দুজনে একটা টেবিলে। আমি গিয়ে ওদের সাথে বসে পড়ি। তুমি কোথায় যাবে? যাব কোনো এক জায়গায়, পরে বলবো। ওকে, কি খাবে তুমি? আমি কিছু খাবো না, এখন এই বাসা থেকে নাস্তা করে বের হয়েছি। তবে খাও না খাও, এই কফিটা তো খেতে পারো। ওকে ঠিক আছে। এই বলে নীল ইরার হাত থেকে কফির মগটা নিয়ে কফিটা খেয়ে ফেলে। সত্যি তুমি খেলে এটা? হ্যাঁ খেয়েছি। কিন্তু এটা তো আমার। তো কি হয়েছে, তুমি কি মানুষ না নাকি? না মানে। ওকে আমি এখন আসি। এই দাঁড়াও, আমিও যাব। ওকে এসো। তারপর ইরা রেস্টুরেন্টের বিল দিয়ে বের হয়ে যায় নীল আর নিহা একসাথে নিয়ে। দোস্ত তোরা দুজন যা, আমি একটু ওয়াশরুম থেকে আসি। নিহা ইরার হাব ভাব থেকে কিছুটা আন্দাজ করতে পেরে নিজে ওয়াশরুমের নাম করা সাইট হয়ে যায়। এইদিকে নীল আর ইরা বাহিরে আসে আর গাড়িতে উঠতে পারে। নীলের সাথে ইরা বসেছে সামনে। তখনই নীল বলে, নিহা কি এসেছে? ও আমারই জন্য চলে গেছে। মানে কিছু না। এই বলে ইরা নীলকে জড়িয়ে ধরে চার ঠোঁট এক করে দেয়। নীল প্রথমে থামাতে চেয়েও আর থামাতে পারেনি। সে উপায় না পেয়ে নিজেও রেসপন্স করতে শুরু করে। প্রায় 6-7 মিনিট পর ছেড়ে দেয় নীলকে। এসব কি? তুমি তো বললে তুমি নাকি কয়েকদিনের জন্য বাহিরে যাচ্ছ, আর কোথাও না হতে পারে, তাই একটু আদর করে দিলাম আর কি। নীল আর কিছু বলে না। আর এদিকে এরা নীলের সাথে যেন জড়িয়ে ধরে মিশে আছে। কিছুক্ষণ পর গাড়ির দরজা কে যেন নক করে আর বলে, দোস্ত তোদের কি রোম্যান্স হয়েছে না এখনো টাইম লাগবে? এই কথা শুনে এরা নীলকে ছেড়ে দিয়ে গাড়ির দরজা খুলে বাইরে আসলো। তুমি ভালোভাবে যেও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর নীল চলে যায় সেই পুরনো বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে, দোস্ত তুই এত রোম্যান্স কোথায় শিখলি রে ভাই? তুই যখন সুমন ভাইয়ের সাথে করবি তখন আমিও এই কথাটা তোকে জিজ্ঞেস করব। তুই আমাকে যদি উত্তর দিতে পারিস তাহলে আমিও এই কথাটার উত্তর ওই দিনই দেব। ইরার কথা শুনে নিহা একটু লজ্জা পেয়ে যায় আর লজ্জা মাখা কণ্ঠে বলে ওঠে। এভাবে কথা বলতে বলতে দুইজনই যে যার বাসায় চলে যায়। আর এদিকে, তুই তাহলে এখন এলি? কি করব বল, এর জন্য লেট হয়ে গেল। তা তো হবেই, এখন নতুন নতুন তো। এসব কথা এখন বাদ দে সিয়াম, চল যাওয়া যাক। এই বলে সবাই মিলে যেতে শুরু করে কোনো এক জায়গায়। প্রায় 1 ঘন্টা পর চলে আসে একটা গোডাউনের সামনে। এটা কি মাকড়সার রাস্তা না? হ্যাঁ ভাই, এটাই মাকড়সার রাস্তা না। ওখানকার দায়িত্বে কি আছে?
জি ভাই, এখানকার দায়িত্বে আছে মিলন। আচ্ছা সুমন, তুই যেন আমাকে কি সারপ্রাইজ দিয়ে বলেছিলি, তা আমার সারপ্রাইজ দিলি না? হ্যাঁ দোস্ত, ভুলে গেছিলাম। এই বলে সুমন গাড়ির কাছে গিয়ে একটা ব্যাগ নিয়ে আসে আর বলে, এনে দোস্ত তোর সারপ্রাইজ গিফটটা। কিন্তু আমি এটা বুঝলাম না, তোর এখন এই সময় এই সারপ্রাইজের কথা মনে পড়লো? হ্যাঁ দোস্ত, মনে পড়লো কিছু একটা ভাবে। তারপর আমি সুমনের দেওয়া ব্যাগটা খুললাম, ব্যাগের ভিতরে দেখে একটা গান। আরে সুমন, এটা তো একদম নতুন মডেলের নতুন গান। হ্যাঁ দোস্ত, এটা প্রধানমন্ত্রী তোর জন্য বাইরের দেশ থেকে এনেছিল, আর এটা তোকে দিতে বলেছিল অনেকদিন আগে, কিন্তু আমি ভুলে গেছিলাম, তাই তোকে সারপ্রাইজ হিসাবে দিব বলে এনেছি। তা ভালোই করছিস, আজকে এই দুটো গান দিয়ে শুরু করি। তোর রেডি তো? হ্যাঁ ভাই রেডি। হ্যাঁ দোস্ত রেডি। এই বলে তিনজন মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর ফায়ার করতে লাগে। ওদের কিছু বুঝে ওঠার আগে সব কটাকে শুইয়ে দেয় মাটিতে। শুধুমাত্র বেঁচে আছে এখানকার লিডার মিলন। তোরা কে? সেটা হয় পরে জানবি। এই বলে নীল মিলনের পায়ে গুলি করে দেয়। তোকে বলে দিচ্ছি, আমি হলাম সেই যার নাম শুনলে তোর বস থরথর করে কাঁপতে শুরু করে। NNOO। পুরো কথা বলতে না দিয়ে নীল মিলনের কপালে 3টি গুলি করে দেয় আর মিলনের নিথর দেহ মাটিতে পড়ে যায়। চল এবার। এই বলে নীল, সুমন ও সিয়াম আজ না থেকে চলে আসে আর আসার সময় টাইম বম সেট করে দেয়। নীলটা কিছু দূর আসতেই বোম ব্লাস্ট করে আস্তানাতে। এভাবে প্রতিটি জায়গা ও প্রতিটি আস্তানাতে সবাই মেরে বোম ব্লাস্ট করে আস্তানাগুলোকে ধ্বংস করে ফেলে। এভাবে কেটে যায় 2 দিন। অন্যদিকে বস, বাংলাদেশে আমাদের যত আস্তানা ছিল সব ধ্বংস করে দিয়েছে। এই কথা শুনে মাকড়সারা চিল্লিয়ে বলে ওঠে, কি বলছিস এসব? কে করলো এমন? এখনো জানতে পারিনি বস, কিন্তু আমাদের একটাও আস্তানা বাকি রাখিনি, সবগুলো ধ্বংস করে দিয়েছে। কে করেছে খোঁজ নে জলদি। ওদের কথার মাঝে এরকমের টান হাত নিয়াম এসে বলে, বস, আমি জানতে পেরেছি বাংলাদেশের NN00 এসব কাজ করেছে। কিন্তু ও তো মারা গেছে আরো 4 বছর আগে। তুই শিওর তো? হ্যাঁ বস, আমি শিওর। প্রথমে আমিও ভেবেছিলাম ও তো মারা গেছে, ও এইসব কি করে করবে। তারপর অনেকবার খোঁজ নেওয়ার পর জানতে পেরেছি এই কাজ ওই করেছে। মাকড়সা এই নাম শুনে একটু ঘাবড়ে যায়, বলে ওঠে, জলদি খোঁজ নে, ও কোথায় আছে এখন। বস, ও বাংলাদেশের ঢাকাতে আছে। কিন্তু বস, আমি যতদূর জানি ও আপনার শত্রু ছিল। 4 বছর আগে মারা গেছে ও। আপনি নিজেই তাকে মেরেছেন, ওকে? তাহলে আপনি তো ঘাবড়ে যাচ্ছেন কেন ওর নাম শুনে? কে ও বস? কে এই NN00? এটা জানতে হবে না, শুধু এতটুকু জেনে রাখ, এ হলো এক ভয়ঙ্কর আতঙ্কের নাম, যার সামনে কেউ টিকতে পারে না, সে যতই বড় মাফিয়া হোক না কেন। কিন্তু বস, ওকে তো আপনি মেরেছিলেন, তাহলে আপনি কিভাবে মারলেন? ওকে আমি পিছন থেকে মেরেছি, সেজন্য মারতে পেরেছি। ওহো। বাংলাদেশ আমাদের কত লোক আছে? বস, এখন কোনো লোক বেঁচে নেই, সবাইকে ওই NN00 মেরে ফেলেছে। তুই জলদি আমারও সববার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা কর, আর তার সাথে যত হাজার পারিস না কেন তত লোক নিয়ে চল আমাদের সাথে। ওকে বস, আমি এখনই যাচ্ছি সবার বাংলাদেশে যাওয়ার জন্য ব্যবস্থা করতে। তারপর নিয়াম চলে যায় সবকিছুর ব্যবস্থা করতে। আর এদিকে নীল ভাই, আমি খবর পেয়েছি যে মাকড়সা তার সব লোক নিয়ে এই দেশে ফিরেছে। ওকে, আজ শুরু হোগা আসলি খেল। এই বলে নীল হা হা করে হাসতে লাগে। নীল হাসি থামিয়ে রায়হান সাহেবকে কল দেয়। সুরাব্বু, তুমি সোলজারের ব্যবস্থা করো যত পারো, এবার হবে আসল খেলা। রায়হান বলল, মানে কি? আর সোলজার নিয়ে তুই কি করবি? আমি বললাম, আব্বু তুমি এতটুকু জেনে রাখো যে মাকড়সা এই দেশে আসছে। আর বলতেই হবে না, আমি বুঝতে পেরেছি। এই বলে কল কেটে দেয় রায়হান সাহেব। আর অন্যদিকে নিয়াম এসে মাকড়সাকে বলে, বস, সবকিছু রেডি হয়ে গেছে, আপনি চাইলে এখনই বের হতে পারেন। কিরণ, সবাই রেডি তো? মাকড়সা তার বাম হাত কিরণকে উপরে কথাটা বলে। হ্যাঁ বস, সবাই রেডি, আপনি চাইলে এক্ষুনি সবাই বের হতে পারবে। তাহলে দেরি কিসের? ওদের এক্ষুনি বের হতে বল, কাউকে বাদ দেবে না। বস, আপনি আসেন। চলো তাহলে। তারপর মাকড়সা গিয়ে ফ্লাইটে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যে কিরণও চলে আসলো ফ্লাইটের মধ্যে। কিরণ, তুই কি ওদেরকে ফ্লাইটে উঠিয়ে দিয়েছিস? হ্যাঁ,
আমি ওদের উঠিয়ে দিচ্ছি, এবার আমরা যেতে পারি। তারপর 15 থেকে 16 ঘন্টা পর চলে আসে বাংলাদেশে। আর কোনো এক জঙ্গলের ভিতরে ফ্ল্যাটগুলোর প্ল্যান করে। আর এদিকে নীল ভাই, ওরা এই জায়গায় অবস্থান করেছে জঙ্গলের ভিতরে। তাহলে তো ভালোই হলো, শহরের লোকগুলোর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ দোস্ত, তুই ঠিক বলেছিস। এভাবে তারা কিছুক্ষণ কথা বলে। তারপর নীল রায়হান সাহেবকে কল দেয়। ছোট আব্বু, তোমার সোলজার রেডি তো? তোকে এই নিয়ে টেনশন করতে হবে না, কখন কোথায় যেতে হবে সেটা বল। ওদেরকে এই ঠিকানায় পাঠিয়ে দাও, কিন্তু তুমি ওদের সাথে আসবে না, এই বলে দিলাম। কিন্তু আমি গেলে কি হবে? ছোট আব্বু, তোমাকে বললাম না যে তোমাকে এখানে আসতে হবে না, মানে আসতে হবে না, তুমি বাসে থাকবে। ওকে ঠিক আছে, আমি অফিসে কাজ করব, এবার তো হবে। ঠিক আছে। প্রায় ঘন্টা 2 পর অনেকগুলো সোলজার সেই পুরনো বাড়িতে চলে আসে। তখন নীল ওদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা কি সবাই রেডি হয়ে আসছো? হ্যাঁ, আমরা সবাই রেডি হয়ে এসেছি। সুমন, তুই যে রুমটায় পার্টি বিছাইছো সেই রুমটাতে ওদের নিয়ে যা। ওকে দোস্ত। তোমরা ওর সাথে এই রুমে যাও, কিছুক্ষণ রেস্ট নাও, তারপর আমি বললে তখন আমাদের সাথে যাবে। ওকে। তারপর সোলজারগুলো সুমনের সাথে ওই রুমে চলে যায় রেস্ট করতে। সিয়াম, আমাদের ওখান থেকে এই জঙ্গলের ভেতরে যেতে কতক্ষণ সময় লাগবে? এখান থেকে ওখানে যেতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি লাগবে। এখন বাজে 7টা, তাহলে কিছুক্ষণ পর ওদেরকে নিয়ে বেরিয়ে পড়বো, বুঝলে? ঠিক আছে ভাই। প্রায় আধা ঘন্টা পর নীল সবাইকে বেরিয়ে পড়তে বলে। সুমন, সিয়াম ও নীল বেরিয়ে পড়ে সোলজার গুলোকে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে। প্রায় 2:45 পর চলে আসে জঙ্গলের ভিতরে। আমি যখন বলবো তখন তোমরা ফায়ার করবে, তার আগে তোমরা কিচ্ছু করবে না। ওকে। এই বলে নীল আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে জঙ্গলের ভেতরে গোডাউনের দিকে। একটু গিয়ে দেখতে পেলেও এখানে প্রায় 1-1.5 হাজার লোক আছে। তখন নীল মাইক্রোফোনে বলে ওঠে, তোমরা এই গোডাউনের চারিদিকে ঘিরে দাঁড়াও। কথা শুনে সোলজারগুলো গোডাউনটাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এদিকে নীল এগিয়ে দেখতে পায় মাকড়সার সামনে একটা চেয়ারে বসে আছে। সুমন সিয়ামকে থাকতে বলে মাকড়সার সামনে চলে যায়। তুই কে, আর তুই এখানে কি করে এলি? আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে মাকড়সা? এইরকম হাসি শুনে একটু ঘাবড়ে গিয়ে বলে, NN00। তাহলে আমাকে চিনতে পেরেছিস? মাকড়সার মুখে এই নাম শুনে যতগুলো লোক ছিল সবাই পিছিয়ে যায়। সবাই জানে এই NN00 খুব ভয়ঙ্কর একজন। তুই আবার এই ভুল করলি, তুই একলা এলি। তুই এটা ভাবলি না যে আমি তোর কি হাল করব? আগেরবার না হয়তো পিছন থেকে মেরেছিলি, এবার দেখি তোর বুকে কত বড় পাটা আছে যে আমাকে মারবি। এই তোরা সবাই মিলে একে মার। ওরা যে কিছু বলতে যাবে তখনই নীল চিল্লিয়ে বলে ওঠে, ফায়ার সোলজার। শুধুমাত্র বলতে দেরি, কিন্তু মাকড়সার লোকদের নিথর দেহ মাটিতে পড়তে দেরি করে না। কিছুক্ষণের মধ্যে মাকড়সার সব লোককে মেরে ফেললো সোলজাররা। তারপর সোলজারগুলো হুড় করে গোডাউনের ভেতরে ঢুকে পড়ল। আপনার হয়তো ভাবছেন যে এতগুলো লোককে কিভাবে মেরে দিল। তাহলে একটা কথা শুনুন, কোনো ঘাবড়ে যাওয়ার লোককে মারতে বেশিক্ষণ সময় লাগে না। এটা তুই কি করলি? তোকে আমি ছাড়বো না। এই বলে মাকড়সা পিস্তল নিয়ে যেই নীলকে গুলি করতে যাবে তখনই সুমন মাকড়সার হাতে গুলি করে দেয়। মাকড়সাকে পড়ে যেতে দেখে ওর ডান হাত নিয়ম আর বাম হাত কিরণ নীলের দিকে পিস্তলটা করে ধরতে সোলজারগুলো গুড়ি ঝাঁঝরা করে দেয় ওদের দুজনকে। নীল মাকড়সার কলার ধরে চেয়ারে বসিয়ে বলে ওঠে, কিরে আফজাল হোসেন ওরফে মাকড়সা? মাকড়সা নিজের পরিচয় পেয়ে আরো শট খেয়ে যায়। কিরে, তোর আসল পরিচয় পেয়ে এত খারাপ অবস্থা? তাহলে তোর খুব কীর্তি, যখন দেশের মানুষগুলো জানবে তখন তোর কি হবে ভেবে দেখেছিস? প্লিজ আমাকে ছেড়ে দে, আমি আর এসব কাজ করব না, আমি ভালো হয়ে যাব। প্লিজ আমাকে একবার সুযোগ দে, তোর পায়ে ধরছি। আরে না না, কি করছেন আফজাল সাহেব? আপনি দেশের একজন বিজনেসম্যান হয়ে এসব কেন বলছেন? আপনাকে তো আমি শেষ মুক্তি দিয়েই ছাড়বো। এই বলে নীল তার শার্টের পেছন থেকে একটা চাপড় বের করে মাকড়সার 2 হাত মার্শাল পর্যন্ত কেটে ফেলে, তারপর 2 পা কেটে ফেলে, তারপর শরীরটাকে 2 ভাগ করে দেয়। এইরকম নির্মম দৃশ্য দেখে সোলজারগুলো ঘাবড়ে যায়। তখন নীল বলে ওঠে, এখান থেকে সবাই চলো। আর সুমন, এখানে একটা না দুটো নয়
পাঁচটা টাইম বোম সেট করে দে, যেন কিছুক্ষণের মধ্যে এই জঙ্গলের সাথে এই গোডাউনটাও ধুলোর সাথে মিশে যায়। ওকে দোস্ত। তারপর ওরা ওখান থেকে চলে আসে, আর এদিকে গোডাউনটা ব্লাস্ট হয়, মাটির সাথে মিশে যায়। পরের দিন বিকালে। তোমাকে এতবার কল করার পরও কেন রিসিভ করোনি? তোমায় তো বলেছিলাম যে আমি কোনো এক কাজে যাচ্ছি এক জায়গায়, তাই তোমার কল রিসিভ করতে পারিনি। তাই বলে আমার কলটাও কি রিসিভ করা যাবে না? সরি বাবু, এমনটা আর হবে না। তাহলে আমাকে একটা দাও। তাহলে এই পার্কে? তো কি হয়েছে? তুমি তো আর অন্য কাউকে আদর করছো না, তোমার হবু বউকেই করছো, তাহলে টেনশন কিসের? না, পরে না হয় আদর করবো, এখনকার মতো ছেড়ে দাও প্লিজ। এইসব হচ্ছে না। এই বলে ইরা নীলের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। প্রায় 5 মিনিট পর ছাড়ে। এবার হয়েছে? হয়েছে। এই বলে ইরা নীলের বুকে মাথা রাখে। কিছুক্ষণ পর ইরাও নীল যে যার মতো বাসায় চলে যায়। পরের দিন সকালে। নীল, রেডি হয়ে নে, আজকে আমরা গ্রামে যাব, আর সুমনও আমাদের সাথে যেতে বলিস। আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ ছোট আব্বু? বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? ওকে ছোট আব্বু, আমি রেডি হয়ে আসছি, তুমিও রেডি হয়ে নাও। এই বলে আমি রুমে চলে যাই আর সুমনকে শুধু রেডি হতে বলি। আমি রেডি হওয়ার সময় ফোনটা বেজে ওঠে। কল রিসিভ করতে ওপাশ থেকে, কি করছো? এই তো রেডি হচ্ছি। কেন, কোথাও যাবে নাকি? হ্যাঁ, একটু বাসে যাবো আর কি। তাহলে ভালোভাবে যেও, আর বাসায় গিয়ে আমাকে কল করিও। তাহলে এখন রাখছি। ওকে। কিছুক্ষণের মধ্যে নীল আর সুমন রেডি হয়ে নিচে চলে আসে। দেখে যে রায়হান সাহেবও রেডি হয়ে বসে আছে। তারপর 3 জন মিলে বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। প্রায় 11 ঘন্টার ট্রেনে করে আসার পর গ্রামে এসে পৌঁছালো সবাই। বাসায় ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, আর রিয়া গিয়ে নীলকে জড়িয়ে ধরে। ভাবছেন অবাক হয়ে তাকিয়ে থাকার কি আছে? তাহলে বলি, কারণ রায়হান সাহেব কাউকে কিছু বলেনি ওদেরকে সারপ্রাইজ দেবে বলে। ভাইয়া, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস রে বোন? আমিও ভালো আছি। রিয়া ছোট আব্বুকে দেখে আমাকে ছেড়ে দিয়ে ছোট আব্বুকে জড়ে ধরে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। তারপর সবার সাথে সুমনের পরিচয় গিয়ে সুমন আর আমি আমার রুমে চলে আসি। তারপর দুজনে ফ্রেশ হয়ে নিচে চলে যাই, নাস্তা করে বসে আসি। তখন আব্বু বলে উঠলো, নীল, তোর জন্য একটা মেয়ে দেখেছি। নীল তো আশরাফ সাহেবের কথা শুনে চমকে যায়, আর সুমনের দিকে তাকিয়ে থাকে। সুমনও ইশারা করে যে ছবিটা দেখতে, তাই নীল বলে, ঠিক আছে আব্বু, তা ভালো কথা। তো মেয়েটার ছবি আছে তোমার কাছে? এটা আমার বন্ধু শরীফের মেয়ে, আর এর সাথে তোর বিয়ে ঠিক করেছি, তুই কি রাজি? আব্বুর কাছ থেকে ছবিটা নিয়ে দেখে আমি তো আবার অবাক, কেননা এটা ইরার ছবি। আমি তখন আব্বুকে বললাম, আব্বু এই মেয়েটাকে? হ্যাঁ আছে, এই নে। আব্বু, তার আগে একটা কথা। কি কথা বলো? এই মেয়েটা কি জানে আমার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে? না, জানে না, কিন্তু কেন? তাহলে আর জানানোর দরকার নেই, আমি একটা মেয়েকে ভালোবাসি। নীলের মুখে কথা শুনে সবাই মুচকি এসে দেয় আর বলে, হলে তো ভালোই হলো, আর তোর সাথে এই মেয়ের বিয়ে ঠিক করতে হবে না। আরে তোমরা তো পুরো কথাটা শুনবে। বলো। আমি যে মেয়েটাকে ভালোবাসি এটা হলো এই মেয়েটা, আর এর নাম ইরা। ইরা কিন্তু আমার আসল পরিচয় জানে না, সে জানে আমি খুব গরিব। তাই বলছি বিয়ের দিন ওকে আমি সারপ্রাইজ দেবো। কিন্তু একটা কথা বুঝতে পারলাম না ছোট আব্বু, তুমি আমাকে সারপ্রাইজ দেবে বলছিলে। এটাই তোর সারপ্রাইজ। কিন্তু কিভাবে? তোকে একদিন ওই মেয়েটার সাথে পার্কে বসে থাকতে দেখেছি, তখনই সব বুঝতে পারি, আর ভাইয়াকে সব জানাই। ভাইয়া মেয়েটাকে দেখে চিনে ফেলে। সে জানায় যে এটা তার বন্ধুর মেয়ে, তাই তোর সাথে বিয়ে ঠিক করতে বলি। বুঝতে পারলি? আমার পিছনে এত কিছু হচ্ছে আর আমি কিছুই জানি না। না ভাইয়া, তোকে কিছুই জানানো হয়নি। ভাইয়া, ভাবি কিন্তু সেই। এই কথা শুনে নীল একটু লজ্জা পেয়ে যায়। এই কারণে সুমনকে নিয়ে নীল সাথে চলে আসে। মামা, তোমার তো ঠিক হয়ে গেল, কিন্তু আমার কি হবে? আমারটা হলে তোরটা হয়ে যাবে, চিন্তা করিস না দোস্ত। এভাবেই সময়টা পার হয়ে যায়। রাতে খাবার খাওয়ার সময়। আব্বু, তোর বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি। এত তাড়াতাড়ি? হ্যাঁ, বিয়ে তো তোকে করতেই হবে, সে আজ হোক বা কাল হোক। সেজন্য সামনে শুক্রবার তোর বিয়ে। কালকে তোর বন্ধু ও সুমনকে নিয়ে শপিং করতে যাবি। ওকে আব্বু। এভাবে আমার বিয়ের দিন চলে আসে। এদিকে ইরা আমাকে কল দিয়ে বলছে, দেখো নীল,
আমি তোমাকে ছাড়া আর কাউকে নিজের জীবন সঙ্গী হিসেবে মানব না। আমি এই বিয়ে করব না। তুমি যদি আমার না হও তাহলে আমি বিষ খাবো। দেখো এরা, আমি গরিব, এটা সবচেয়ে বড় পরিচয়। তাছাড়াও তোমার বাবা আমাকে মানবে না, তার চেয়ে বলি তুমি এই বিয়েতে মত দাও। আমি এই বিয়ে করতে পারবো না। আর যদি বিয়ে করতে হয় তাহলে তোমাকে করব, না হলে আমি বিয়ের দিন বিষ খেয়ে যাব। আমার ভালোবাসার কসম থাকলো, তুমি যদি বিষ খাও তাহলে আমার মরা মুখ দেখবে। এই বলে আমি কল কেটে দিলাম। দোস্ত, এটা কি হলো? তুই ওকে সবটা বলে দিলে তো পারিস, তাহলে আর তো কষ্ট পেতে হতো না তোকে। দূর হালা, একটু তো কষ্ট করতে হয় কিছু পেতে গেলে। আলহামদুলিল্লাহ, ভালোভাবে আমাদের বিয়েটা সম্পন্ন হলো ইসলামিক নিয়ম অনুযায়ী। আমি এখন সুমনের সাথে আড্ডা দিচ্ছি ছাদে বসে, তখন রিয়া এসে আমাকে বলল, ভাইয়া রুমে যা, ভাবি একলা বসে আছে। এমনিতেই মেয়েটা মনে হয় সারাদিন কান্নাকাটি করেছে খালি। আরে চল, আমি যাচ্ছি। তারপর রিয়া চলে গেল। নীল, তুই আমাকে বলেছিলি যে তোর অতীতের ঘটনা পরে বলবি, কিন্তু এখনো তো বললি না। না রে দোস্ত, থাক না কিছু অজানা কাহিনী, যা জানাচ্ছে না জানাই ভালো। হয়তো জানলে কিছু মানুষের রুহু পর্যন্ত কেঁপে উঠতে পারে। তাহলে এবার আমি যাই, রিয়া ডেকে গেছে। মামা, বিড়ালটা ভালো করে মারিস। তোর হালা, আগে দেখি ও কি করে, তারপর ওর কোনো কথা। তারপর আমি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। দেখি যে মহানি চুপচাপ খাটের উপর বসে আছে। আমি একটু কণ্ঠস্বর ভারী করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কিছু কথা বলার ছিল। জি বলেন। দেখেন, আমি একজনকে ভালোবাসি, সেজন্য আপনাকে আমি আমার হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো না। এই কথা শুনে আমি গিয়ে ইরার ঘোমটাটা তুলে দিলাম। ইরা চোখ তুলে আমাকে দেখে আমাকে জোরে ধরে কান্না করে দিল। তুমি এখানে? কিন্তু কি করে? এখানে তো আমার যার সাথে বিয়ে হয়েছে তার থাকার কথা। ভাই রে ভাই, কি বলে আমার বউ? কেন, তুমি কি রেজিস্ট্রি খাতায় যখন সিগনেচার করেছিলে তুমি কি আমার নাম দেখো নি? না। তোর পাগলি। কিন্তু তুমি আমাকে আগে বলনি কেন? তোমাকে সারপ্রাইজ দিব বলে। তুমি জানো আমার কতটা কষ্ট হয়েছিল? তা তো হবেই, কিছু পেতে হলে কষ্ট করতে হয়। চলো 2 রাকাত নফল নামাজ পড়েই নিই। তারপর আমি আর ইরা মিলে 2 রাকাত করে নফল নামাজ পড়ে নিলাম। তারপর আর কি যা হয়, অযথা জানতে চেয়ে লজ্জা দেবেন না, কেননা আমি বাস্তবে এখনো বিয়ে করি নাই। আপনারা হয়তো আমার অতীত জানতে চেয়েছিলেন, কিন্তু থাক না, কিছু মানুষের অতীত না জানা। আমাদের জন্য দোয়া করবেন যেন সামনের জীবন ভালোভাবে চলতে পারি।